সো শেষ পর্বে আসলে এখান থেকে সিকিউ আসার জায়গাগুলো অনেক কম, খুবই লিমিটেড। এমসিকিউ এর জন্য টুকিটাকি একটু রিডিং পড়ে যাওয়া, মানে লাস্টের দিকের অংশগুলো। প্রথম দিকের অংশগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো ভাইয়া তোমাদেরকে অনেক বিস্তারিত পড়িয়েছি। তো শেষের দিকে আসলে খুব একটা জিনিস আসে না, মানে খুব কম জিনিসই আসে। বাট ওই যে এমসিকিউ এর জন্য আমার একটা চ্যাপ্টার থেকে যতটুকু জানা দরকার ততটুকু আমরা জেনে নিব। আচ্ছা দেখো, আইভিএফ পদ্ধতি, এই আইভিএফ পদ্ধতি অর্থাৎ ইনভিট্রো ফার্টিলাইজেশন, কি বলে এটাকে? ইনভিট্রো ফার্টিলাইজেশন। ভিট্রো মানে কি? কাঁচ। ভিট্রো মানে কি বলতো? কাঁচ, ঠিক আছে। ইন মানে কি? ভেতরে। ইন মানে কি? ভেতরে। আচ্ছা, তাহলে এই যে কাঁচের ভেতরে যখন ফার্টিলাইজেশন নিষেক হবে, এটাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। তার মানে আমি দেখো, অনেকে ভাবে ইনভিট্রো ফার্টিলাইজেশন এটার মানে মনে হয় যে ভাইয়া এই যে কাচের টেস্ট টিউবের মধ্যে মনে বাচ্চা হয়। এটা কিন্তু অনেকের একটা কমন ধারণা থাকে। আমিও ছোটবেলায় অনেকে ভাবতাম, যে বলতো টেস্ট টিউব বেবি, তার মানে মনে হয় এই যে বাচ্চাটা মনে হয় টেস্ট টিউবে হয়, মানে এরকম না। বাচ্চা টেস্ট টিউবে হয় এমন না। ইনভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে ভাইয়া ফার্টিলাইজেশন মানে নিষেক, এটা করা হয় হচ্ছে বাইরে একটা কাচের ভিতরে, টেস্ট টিউবের ভিতরে বা কোন একটা ডিশের ভিতরে। আর বাচ্চাটা কিন্তু হয় মায়ের জরায়ুতে। বাচ্চাটা জন্মায় বা বাচ্চাটা হচ্ছে বড় হয়, হ্যাঁ, পরিস্ফুটন হয় মায়ের জরায়ুতে। তো এই যে কমন একটা ধারণা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার থাকতে হবে যে ইনভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে যে কখন হবে। তাহলে এটা কখন করব আমরা? এটা করব যখন একটা নারীর ধরো তার ডিম্বনালী বন্ধ হয়ে গেছে, কোনো কারণে ক্ষত হয়েছে। যেমন এন্ডোমেট্রিওসিস, এই রোগটায় এন্ডোমেট্রিওসিসে কি হয় যে তোমার দেখা যাচ্ছে যে তার ডিম্বনালীর ওইখানে রোগ। তো এই রোগের জন্য দেখা গেল যে তার ওইখানে ডিম্বনালী ক্ষত। এখন ডিম্বনালী ক্ষত হলে সেখানে শুক্রাণু গিয়ে নিষেক করতে পারতেছে না ডিম্বাণুর সাথে। সেক্ষেত্রে তোমার এই ধরনের আইভিএফ পদ্ধতি করা হয়। অর্থাৎ এমন একটা সিচুয়েশন যে নারী তার নিষেক হচ্ছে না, ঠিক আছে, সেখানে শুক্রাণু গিয়ে নিষেক করতে পারে না, বিভিন্ন কারণ হতে পারে, আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। তো এই কারণগুলোর জন্য তখন কি করা হয় দেখো, বলছে দেহের বাইরে গবেষণাগারে কাচের পাত্রে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে স্থাপন করে গর্ভধারণ করানোর ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ার নাম ইনভিট্রো নিষেক। তাহলে কি বলছে দেখো এখানে, যে দেহের বাইরে তুমি একটা নারী পুরুষ দুইজন থেকে একজন থেকে শুক্রাণু নিলা, একজন থেকে ডিম্বাণু নিলা, নিয়ে তুমি কি করলা? একটা কাচের পাত্রে ওদেরকে নিষেক করাইলা, শুক্রাণু ডিম্বাণুকে নিষেক করাইলা। করানোর পরে এই নিষিক্ত জাইগোটটাকে তুমি জরায়ুতে স্থাপন করলা। কিসে স্থাপন করলা? জরায়ুতে স্থাপন করলা। এই যে জরায়ুতে স্থাপন করে তুমি গর্ভধারণ করানোর ব্যবস্থা নিলা, এইটাকে বলা হয় ইনভিট্রো নিষেক। এটাকে কি বলি আমরা ভাইয়া? ইনভিট্রো নিষেক বলা হয়। ওকে, হ্যাঁ, তাহলে আমরা কাচের ভেতরে এটা হচ্ছে। ভাই আপনারা কি রিভিশন কোর্স আনবেন না? দেখো আমাদের রিভিশন কোর্স তোমাদের পাওয়ার প্লে যেটা, সেটা নেমে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে। এই বছরের শেষের দিকে নভেম্বরের দিকে হয়তো তোমাদের দেখবা পাওয়ার প্লে কোর্স নেমে যাবে। সো অ্যাকচুয়ালি তোমার ওটাই একটা রিভিশন কোর্স হিসেবে এভাবে কাজ করবে। আর যদি তোমরা বায়োলজি ওয়ান শট ক্লাস চাও সেগুলো টাইপের, ওটা হচ্ছে আমাদের প্রি মেডিকেলে তোমাদেরকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। ওকে, সো এখন এই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে যে কাচের ভেতরে আমি একটা নিষেক করলাম, হ্যাঁ, একটা জাইগোট হলো, তারপরে আমি কি করলাম? ওটাকে একটা নারীর জরায়ুতে বসায় দিলাম। এই জিনিসটাকে বলা হয় টেস্ট টিউব পদ্ধতি, এবং ওই যে বেবিটা হয় টেস্ট টিউব বেবি। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বিশ্বের সর্বপ্রথম টেস্ট টিউব বেবিকে লুইস ব্রাউন, হ্যাঁ, কে? লুইস ব্রাউন। আচ্ছা, বাংলাদেশে এইভাবে এই ইনভিট্রো ফার্টিলাইজেশনে প্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে বলো তো? 2001 সালে। তো এইগুলা হচ্ছে এমসিকিউ এর জন্য আমরা একটু দেখে যাব যে বাংলাদেশে হয় কবে, বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবির নামটা কি, এগুলো নিয়ে। ওকে, এখন দেখো আইভিএফ
পদ্ধতির ধাপ সমূহ। আইভিএফ পদ্ধতির ধাপ, এই যে আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন, ওর ধাপগুলো কি কি? হ্যাঁ, ধাপগুলো কি কি? আচ্ছা, এখন দেখো প্রথমত, হ্যাঁ, এইখানে কি বলছে, এই জায়গায় দেখো আমরা ওর ধাপগুলা, এই যে ধাপ 1 স্বাভাবিক রজচক্র দমন, ধাপ 2 ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। আচ্ছা, প্রথম কথা আসি, দেখো ওর ধাপ আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশনের ধাপ, ঠিক আছে, ধাপ। ওকে, এখন দেখো নাম্বার 1 কি বলছে, স্বাভাবিক রজচক্র দমন। মানে একটা নারীর, যেই নারী থেকে তুমি ডিম্বাণু নিবা, তার রজচক্রটাকে অফ রাখতে হবে। তাকে কি করতে হবে? রজচক্র অফ। এটা বিভিন্ন ঔষধ দিয়ে করা যায়। স্বাভাবিক রজচক্র, তোমাদের এই ধাপগুলা সিকিউতে আসে। ওকে, এই জন্য তোমাদেরকে একটু পড়াচ্ছি ডিটেলস। দেখো সিকিউতে এই ধাপগুলো, আইভিএফ এর ধাপটা আসতে পারে। তো আমার প্রথম কাজ হচ্ছে স্বাভাবিক রজচক্রটাকে আমি কি করব? দমন করব, আটকাই দিব। হ্যাঁ, কিভাবে আটকাবা স্বাভাবিক রজচক্র? এটা আটকাবা ভাইয়া হচ্ছে কিছু ঔষধ দিবা, ইনজেকশন, ওষুধ প্রয়োগ। হ্যাঁ, ইনজেকশনের মাধ্যমে দিয়ে দিব। তাহলে এটার মাধ্যমে কি হবে? ওষুধ প্রয়োগটা ইনজেকশনে দেওয়া হলে, খেয়াল করো, ইনজেকশনে তো ইনজেকশনে যখন আমি ওকে ওষুধ দিব, ওর রজচক্র এরকম, মানে রজচক্রটা থামানোর উপায় আছে, কিছু ঔষধ আছে, এগুলো দিলে আমরা ওর রজচক্র থামাবো। হ্যাঁ, ব্লিডিংটা হবে না। এখন রজচক্র থামানোর উদ্দেশ্যটা কি? দেখো আমার নেক্সট উদ্দেশ্য হচ্ছে, সেকেন্ড ধাপে দেখো, যে আমি ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি করব। কি করব? ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। আমার তো ডিম্বাণু কালেক্ট করতে হবে, তাহলে আমি ওর রজচক্র আটকাই দিব। আটকাই দিলে মানে ব্লিডিং হবে না, কিন্তু তার ডিম্বাণু তো হইতে থাকবে, ডিম্বাণু হইতে থাকবে না। এখন ডিম্বাণুর সরবরাহ আমি আরো বাড়াবো। আমরা কি জানি বলতো? আমরা এতদিন ধরে কি পড়েছি, যে আমার প্রতিদিন, প্রতি মাসে একটা নারীর কয়টা ডিম্বাণু তৈরি হয়? আমরা কি পড়েছি বলতো? কয়টা ডিম্বাণু তৈরি হবে? একটা নারীর কয়টা ডিম্বাণু তৈরি হয় আমরা পড়েছি প্রতি মাসে, বলতো? একটু বলো। এটা আমি তোমাদেরকে পড়াইছি অনেক ডিটেলস, এগুলা বুঝায় পড়াইছি। তো তোমাদের এখন একটু অ্যান্সার দিতে পারলে হৃদয় ভাইয়ের ভালো লাগবে, কারণ ভাইয়া তোমাদেরকে এগুলো পড়াইছে। বলো, এই কোথায় বলো, কয়টা ডিম্বাণু তৈরি হয়? বলছিলাম, পড়াইছি, এগুলো কেউ পারতেছো না? 12 জনের একজনও না? দেখি, আরে কি রে, এই অন্য কমেন্ট বাদ দাও, যেটা প্রশ্ন করছি সেটার কমেন্টের উত্তর দাও। এই কেউ পারবে না? কমেন্ট কেউ জানায় না কথা। আচ্ছা, আমরা পড়েছিলাম যে একটা ডিম্বাণু তৈরি হয় প্রতি মাসে। আমরা কি পড়েছি? তার একটা করে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? ওকে, তো এই যে দেখো ডিম্বাণুর একটা করে তৈরি হয়। এখন আমি যদি একজন থেকে একটা করে ডিম্বাণু নেই, তাহলে কিন্তু আমার কি হবে বলতো? আমার কিন্তু মানে রিস্ক, যে একটা ডিম্বাণু নিলাম, একটা ডিম্বাণু থেকে যদি না হয়, যদি ফেইলড হয়, তখন কি হবে? তা আমার তো লাগবে, রাইট? আমার লাগবে। তো ওকে, গুড, এখন তোমরা অ্যান্সার দিচ্ছ একটা একটা। ওকে ফাইন। তো
একটা, তো এখন আমার কি একটা দিয়ে হবে বলো তো? আমার কি একটা দিয়ে হবে? আমার তো একটা দিয়ে হবে না ভাইয়া, রাইট? দেখি আমি তোমাদের কমেন্টটা একটু দেখি। ওকে, তো আমার তো একটা দিয়ে হচ্ছে না, রাইট? তাহলে আমার অনেকগুলো লাগবে, অনেকগুলো ডিম্বাণু সরবরাহ আমার বৃদ্ধি করতে হবে, তাই না? তো এর জন্য আমি কি করব? সরবরাহ বৃদ্ধি। দেখো, ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধি। তো ডিম্বাণুর সরবরাহ বৃদ্ধির জন্য আমি কি করব? এফএসএইচ একটা হরমোন, ফলিকুলার ফলিকুলার স্টিমুলেটিং স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন প্রয়োগ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন প্রয়োগ। ঠিক আছে, এই হরমোনটা এফএসএইচ বলা হয়, যেটা এফএসএইচ। তাহলে এই এফএসএইচ হরমোন প্রয়োগ করব, এই হরমোনটা আমি দিব। কারণ কি, এই হরমোন প্রয়োগ করলে কি হবে বলতো ভাইয়া? এই হরমোনটা ও ওই যে ডিম্বাণুর যে ফলিকলকে উদ্দীপ্ত করবে। সে কি করবে বলো? সে ভাইয়া ফলিকলকে উদ্দীপ্ত করে, ফলিকল উদ্দীপ্ত করে। এখন এই যে ফলিকলকে উদ্দীপ্ত করলে আমার ডিম্বাণু বেশি তৈরি হবে, রাইট? তাহলে ডিম্বাণু বেশি আমার তৈরি বেশি হবে, কারণ ফলিকল আমরা পড়েছিলাম আগের ক্লাসেও যে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা উদ্দীপ্ত করে এবং ও ডিম্বাণুকে মানে ডিম্বাশয়কে উদ্দীপ্ত করে ও ডিম্বাণু তৈরি বেশি বেশি ঘটাবে। ওকে, আচ্ছা, এখন এটা গেল। তাহলে আমরা হরমোন দিলাম, হরমোন দিয়ে আমরা ডিম্বাণু বেশি বেশি তৈরি করালাম যেন ডিম্বাশয় থেকে বেশি বেশি ডিম্বাণু বের হয়। এবার আসো 3 নাম্বার ধাপে, বলছে কি আমি এই যে হরমোন প্রয়োগ করলাম এটার অগ্রগতি পরীক্ষা করব। কি করব? দেখো 3 নাম্বার পয়েন্টে কি, অগ্রগতি পরীক্ষা। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে ভাই অগ্রগতি পরীক্ষা করো, যে কি হইল, হরমোনটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, হরমোনটা ঠিকঠাক আছে কিনা। আমরা কি পরীক্ষা করব? অগ্রগতি পরীক্ষার জন্য হরমোন যাচাইয়ের জন্য, মানে সব কাজ কারবার ঠিক আছে কিনা যাচাই করব কি দিয়ে? আল্ট্রাসাউন্ড। কি দিয়ে? আল্ট্রাসাউন্ড। এই আমরা বলি আল্ট্রাসোনোগ্রাম বা এরকম, হ্যাঁ, এটা দিয়ে আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড স্ক্যান দিয়ে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে পরীক্ষাটা মানে অগ্রগতিটা যাচাই করব যে ওইখানে ভিতরে কি অবস্থা, ডিম্বাশয়ের এইখানে তোমার কি আদৌ ডিম্বাণু বেশি বেশি তৈরি হচ্ছে কিনা, রাইট? ডিম্বাণু তৈরি হচ্ছে কিনা। ওকে ওকে, এবার আসুন তারপরে 3 নাম্বার ধাপে আমরা আসি, সরি 4 নাম্বার ধাপে আমরা আসি। অগ্রগতি পরীক্ষা পরে এবার আমার কি করতে হবে? এবার এই ডিম্বাণুটাকে সংগ্রহ করতে হবে। ডিম্বাণুটাকে কি করবা? সংগ্রহ করতে হবে। এই ডিম্বাণুটাকে নিতে হবে না? নিতে হবে তো, নাকি? ওকে, তো এই জন্য এখন ডিম্বাণু সংগ্রহ করবা, ডিম্বাশয় থেকে তুমি একটা ইনজেকশন দিয়ে তুমি নিবা। এর জন্য তুমি কি করবা জানো? 34 থেকে 38 ঘন্টা আগে, এই ডিম্বাণু সংগ্রহের 34 থেকে 38 ঘন্টা আগে আমরা হরমোন দিব। কি দিব বলো? হরমোন প্রয়োগ করব, আবার হরমোন প্রয়োগ করব। এখন হরমোন প্রয়োগ করলে আমরা আবার কি করব? এটার পরিপক্কতা যাচাই করব, যে আমার যে ডিম্বাণুটা আমি সংগ্রহ করতেছি এই ডিম্বাণুটা আমার ঠিকঠাক ভাবে আসতেছে কিনা, এই মানে ডিম্বাণুটা পরিপক্ক কিনা। মানে তোমার তো পরিপক্ক ডিম্বাণু লাগবে। তুমি যদি ডিম্বাশয় থেকে ডিম্বাণুকে টান দিয়ে দেখো যে আরে লাভ হয় নাই, তো এটা তো কোনো কাজের না, হ্যাঁ, তো তখন তো তোমার লস। তো এই জন্য তুমি কি করবা? এই যে 34 থেকে 38 ঘন্টা আগে তোমার হরমোন প্রয়োগ করতে হবে।
এই হরমোনটা প্রয়োগ করলেই তুমি দেখবা যে ওর পরিপক্কতা, হ্যাঁ, হরমোন প্রয়োগ ডিম্বাণু পরিপক্ক করতে, হ্যাঁ, যেন আমি যেই ডিম্বাণুটা এখন সংগ্রহ করব সেটা যেন পরিপক্ক হয়। ওকে, দিলাম পরিপক্ক ডিম্বাণু। এবার তো তুমি ডিম্বাশয় থেকে নিবা, মানে ব্যাপারটা হচ্ছে এটা ধরো ডিম্বাশয়, এখন কি করব, এটা ধরো ডিম্বাশয় এখানে আছে, হ্যাঁ, ডিম্বাশয় এরকম আছে, এটা ডিম্বাশয়। এই ডিম্বাশয় থেকে তুমি কি করবা, একটা ইনজেকশন দিয়ে এরকম তুমি একটা ইনজেকশন দিবা। কি দিলা, এটাতে একটা ইনজেকশন দিয়ে তুমি এখান থেকে টেনে নিবা, এখান থেকে ইনজেকশন দিয়ে, হ্যাঁ, এখান থেকে ডিম্বাশয় শোষণ করে নিবা। তো এই জিনিসটাকে বলা হয় ডিম্বাণু চোষক প্রক্রিয়া। কি প্রক্রিয়া? ডিম্বাণু চোষক বা অ্যাসপিরেশন, ইংরেজিতে বলে অ্যাসপিরেশন। ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় এই যে ইনজেকশন দিয়ে আমি ডিম্বাণুটাকে সংগ্রহ করব, ডিম্বাশয় থেকে নিব, চোষক প্রক্রিয়ায় ডিম্বাণু গ্রহণ। ডিম্বাণু চোষক প্রক্রিয়ায় আমরা কি করব, ডিম্বাণু গ্রহণ করব। মার্জুকালি ভাইয়া, ওই ক্লাসটা তোমাদের অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে? ওই যে যেটা বলছো উদ্ভিদ সাহায্য, তো ওটা অলরেডি কিন্তু অ্যাড হয়ে গেছে, তুমি হয়তো চেক করো নাই, একটু চেক করে নিও, ঠিক আছে? ওকে, এবার দেখো তাহলে আমাদের 4 নম্বর ধাপে এসে আমরা দেখলাম যে ডিম্বাণু সংগ্রহ করতে হবে। আমি একটা ইনজেকশন দিয়ে দিলাম, ইনজেকশন দিয়ে আমি জনিপথ দিয়ে ইনজেকশনটা গিয়ে আমার হচ্ছে আলটিমেট টার্গেট হচ্ছে ডিম্বাশয় থেকে আমি এটাকে গ্রহণ করব, ঠিক আছে? হুম, ওকে। তো এটা আমি ডিম্বাণু গ্রহণ করলাম, ডিম্বাণু গ্রহণ করলাম, রাখা হইলো, এটাকে একটা পরিবেশ বান্ধব একটা নিয়ন্ত্রিত তাপমাত্রায় আমরা রাখলাম, সবকিছু ঠিকঠাক রাখলাম, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক রাখলাম। আচ্ছা, আগের স্লাইড একজন দেখো নাই, সে দেখে নাও, স্ক্রিনশট তুলে রাখো তুমি যদি দেখে না থাকো। দেখছো? ওকে, সো আমরা এইটুকু পর্যন্ত গেল। হ্যাঁ, এবার ডিম্বাণু গ্রহণ করে তুমি একটা টেম্পারেচার, মানে যেই টেম্পারেচারে এটা রাখা দরকার ওই টেম্পারেচারে এটাকে রাখতে হবে, সংরক্ষণ করব। হ্যাঁ, মানে তোমার দেহের তাপমাত্রায়, মানে একটা মেয়ের বডিতে ডিম্বাশয়টা, ডিম্বাণুটা যেই তাপমাত্রায় থাকে ঠিক একই তাপমাত্রায় তুমি ওই ডিম্বাণুটাকে সংগ্রহ করে রাখবা। আচ্ছা, এখন ডিম্বাণু সংগ্রহ করলে শুক্রাণু লাগবে না? ওকে, সো পঞ্চম ধাপ হচ্ছে শুক্রাণু, শুক্রাণু সংগ্রহ, শুক্রাণু সংগ্রহ, ঠিক আছে? শুক্রাণু সংগ্রহ, এটার কথা বলছে। ওকে, শুক্রাণু সংগ্রহ। এই যে শুক্রাণু সংগ্রহ, এই শুক্রাণু সংগ্রহটা কিভাবে করব আমরা? দেখো, আগে পড়ার কথায় আসো, অন্যান্য কথা তোমাদের গাইডলাইন ওইসবে ভাইয়া বলে দিব, সমস্যা নেই। হ্যাঁ, দেখো, শুক্রাণু সংগ্রহ, তো শুক্রাণু সংগ্রহ এই জায়গাটায় আমরা যে বলি, এখানে খেয়াল করো, এই শুক্রাণু সংগ্রহে কি করব আমরা? পুরুষকে বলবো, পুরুষরা কি করতে পারে, নিজেই শুক্রাণু নিজেই, হ্যাঁ, নিজেই বের করে দিতে পারে, তাই না? পুরুষরা পুরুষ থেকে শুক্রাণু গ্রহণ নিব, পুরুষরা নিজেই করতে পারে। হ্যাঁ, পুরুষরা কিভাবে নিজেই করতে পারে, যেটাকে বলে যে মাস্টারবেট, পুরুষ নিজে মাস্টারবেট করে নিজের শুক্রাণু নিজে দান করতে পারে। তো পুরুষ থেকে এভাবে শুক্রাণু, মানে বীর্যটা নেওয়া হলো, বীর্য। আচ্ছা, অনেকে বীর্য আর শুক্রাণু সেম ভাবো,
বীর্য হচ্ছে শুক্রাণুর সাথে অন্যান্য অনেক ধরনের উপাদান থাকে, মিউকাস থাকে, শর্করা থাকে, হ্যাঁ, প্রোটিন থাকে, এগুলো সব বিভিন্ন রস থাকে, পানি থাকে, এগুলো মিলায়ে বীর্য। আর বীর্য থেকে কিন্তু শুক্রাণুটাকে আলাদা করা লাগে। বীর্য হচ্ছে অনেকগুলো জিনিস মিলায়ে বীর্য, হ্যাঁ। আর বীর্য থেকে শুক্রাণু, মানে শুক্রাণু হচ্ছে বীর্যের একটা উপাদান। ওকে, এভাবে মাথায় রাখবা। অনেকে ভাবে দুইটাই মনে হয় সেম, শুক্রাণু আর বীর্য মনে হয় সেম, না। তো পুরুষ থেকে আমি শুক্রাণু গ্রহণ করলাম, গ্রহণ করার পরে এবার আমি কি করব, এখান থেকে আমি এটাকে একটা মেশিনের মাধ্যমে ঘুরাবো, ঠিক আছে। ঘূর্ণন মেশিনের মাধ্যমে আমি কি করব, ঘূর্ণন মেশিনের মাধ্যমে দেখো, ঘূর্ণন মেশিনের মাধ্যমে শুক্রাণু বীর্য থেকে পৃথক করব, শুক্রাণু বীর্য থেকে পৃথক করব। বীর্য থেকে পৃথক করব, ওকে। আচ্ছা ফাইন। হয় ডিম্বাণু সংগ্রহ করলা, শুক্রাণু সংগ্রহ করলা, এবার কি করতে হবে, আমার নিষেক ঘটাইতে হবে না? এই দুইটাকে আমরা কাচের পাত্রে নিষেক করব। তাহলে এবার আমার এই ডিম্বাণুকে নিষেক করাইতে হবে। শুক্রাণু তো পাইছি, আলাদা করছি, এবার ডিম্বাণু নিষিক্ত করো। তাহলে আমার নেক্সট ধাপ হচ্ছে ডিম্বাণুকে নিষিক্ত করা, ঠিক আছে। কি করা, ডিম্বাণুকে নিষিক্ত করা, হ্যাঁ, এটা ওকে। দেখো এখন আমরা এই জায়গায় কি করব, একটা কাচের পাত্রে, হ্যাঁ, একটা কাচের পাত্রে, দেখো কাচের পাত্রে বা বলা হয় পেট্রি ডিশ, এরকম কিছু বাটির মতো থাকে পেট্রি ডিশ, এরকম কাচের পাত্রে, ঠিক আছে। কাচের পাত্রে কি করব বলো তো, হ্যাঁ, আমরা 16 থেকে কত ঘন্টা, ভালো করে এই দেখো সবাই, 16 থেকে 20 ঘন্টা আমরা এদেরকে রাখবো কাচের পাত্রে। কত ঘন্টা, 16 থেকে 20 ঘন্টা শুক্রাণু ও ডিম্বাণুকে রাখবো, এটাকে রাখবো, তাহলে ওরা নিষেক হবে, রাখবো। এই যে শুক্রাণু আর ডিম্বাণুটাকে যখন আমি একই জায়গায় রাখবো, রাখার পরে তখন আর পরে আমি দেখবো যে ওরা নিষেক হয় কিনা, ঠিক আছে। যদি না ঘটে তাহলে আমরা কি করব, তখন যদি না ঘটে, মানে এইভাবে রাখলে কি হবে, আমরা জানি শুক্রাণু ডিম্বাণুকে নিষেক করবে এই অবস্থায়। আমি ধরো বলছে যদি নিষেক না হয়, তখন আমরা একটা প্রক্রিয়া ঘটব। যদি এইভাবে নিষেক না ঘটে কোনো কারণে, যে এই নরমাল প্রক্রিয়ায় নিষেক হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে কাচের পাত্রে বললাম 16 থেকে 20 ঘন্টা শুক্রাণু ডিম্বাণুকে রাখবো। তো আমার বলছে যদি এখান থেকে আমার নিষেক না ঘটে, তাহলে আমরা একটা প্রক্রিয়া করব, সেটাকে কি বলা হচ্ছে বলো, অন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন। কি করব, আমরা একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিম্বাণুর সাইটোপ্লাজমে শুক্রাণুটাকে ইনজেক্ট করে দিব। তো এইটাকে বলা হয়, তখন আমরা কি ঘটাবো, অন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন, এই জিনিসটা ঘটাবো। তো এই জিনিসটার মানে কি, দেখো এই যে অন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেকশন, হ্যাঁ, এই যে কথাটা বলা হইলো, এটা কি, তার মানে আমি একটা সাইটোপ্লাজমের ভিতরে আমি ইনজেক্ট করে দিব। আমি কি করে দিব, আমি ভাইয়া ইনজেক্ট করে দিব, অন্তঃসাইটোপ্লাজমিক শুক্রাণু ইনজেক্ট করে দিব। এটাই তখন সলিউশন। তখনের সলিউশন কি, এটা। ওকে, যদি না ঘটে,
আর নাইলে তো নর্মালি আমার এই কাচের পাত্রের ভিতরে যখন আমি 16 থেকে 20 ঘন্টা শুক্রাণু ডিম্বাণুকে রাখবো তখন তো তারা নিষেক হবে। হ্যাঁ, ওকে, দেখো দেখছো, এতটুকু পর্যন্ত দেখো। ওকে, তাহলে এখন তুমি নিষেক করাইলা, এবার কি করবা? লাস্ট ধাপ কি? তুমি নিষেক করাইলে এবার এই যে নিষিক্ত ডিম্বাণু, যেটা জাইগোট মানে যেটার ভিতরে নিষেক হয়ে গেছে ডিম্বাণুর ভিতরে, এবার কি সপ্তম ধাপ? সপ্তম ধাপ কি? এই যে ভ্রূণ, ভ্রূণ স্থানান্তর, ঠিক আছে? কি নাম? ভ্রূণ স্থানান্তর, এর পরের ধাপটা। তো ভ্রূণ স্থানান্তরে আমাদেরকে কি বলছে? যে আমি এই যে 1 থেকে 6 দিনের মধ্যে আমাকে কি করতে হবে? 1 থেকে 6 দিনের মধ্যে এই যে নিষিক্ত ডিম্বাণু, যেটা আমি কাচের পাত্রে করছি, নিষিক্ত ডিম্বাণুকে, নিষিক্ত ডিম্বাণু, ঠিক আছে, নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে, জরায়ুতে ক্যাথেটারের মাধ্যমে, ক্যাথেটারের মাধ্যমে স্থাপন, মাধ্যমে, ঠিক আছে, স্থাপন। তাহলে কি বলছে এই জায়গায় দেখো, 1 থেকে 6 দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণুকে জরায়ুতে ক্যাথেটারের মাধ্যমে স্থাপন করব। যে ডিম্বাণুটা, যেটা বলা হয় যে বাই দিস টাইম আস্তে আস্তে কি হয়, এই যে যখন ও কাচের পাত্রে ছিল ও 2 থেকে 4টা আসতে মানে জাইগোট থেকে একটু 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা এরকম হয়েছে। ওই অবস্থায় তুমি কি করলা? তুমি ওইটাকে ক্যাথেটারের মাধ্যমে, তুমি একটা ক্যাথেটার আছে, একটা ইনস্ট্রুমেন্ট, নালীর মতো, টিউবের মতো, ওটার মাধ্যমে তুমি কি করবা? এটাকে জরায়ুতে, এই যে নিষিক্ত ভ্রূণ, এই নিষিক্ত ভ্রূণ ডিম্বাণুটাকে তুমি জরায়ুতে, হ্যাঁ, জরায়ুতে দিয়ে দিবা। অর্থাৎ জরায়ু কোথায়? এই যে আমরা পড়েছিলাম, এই যে ওর ভিতরে, স্ত্রী দেহের ভিতরে এরকম একটা অংশ আছে জরায়ু। তো এই জরায়ুর এইখানে তুমি কি করবা? ওই যে নিষিক্ত ডিম্বাণু, তুমি কাচের পাত্রে, তোমার কাচের পাত্রে এই যে নিষিক্ত ডিম্বাণুটা ছিল, হ্যাঁ, এইখানে ধরো তোমার নিষিক্ত ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণু মিলে এইখানে একটা, হ্যাঁ, নিষিক্ত ডিম্বাণু, এই ডিম্বাণুটাকে এইখান থেকে নিয়ে এবার তুমি কি করলা? এটা যখন এখান থেকে নিচ্ছ তখন ও একটা ছোটখাটো ভ্রূণের মতো, এই যে এরকম ধরো 4টা কোষ আছে ওর ভিতরে, কয়টা? আমরা 4টা দিলাম, এরকম 4টা কোষ আছে। এইটাকে নিয়ে তুমি কি করলা? এই যে জরায়ুর এন্ডোমেট্রিয়াম, ভেতরের প্রাচীর, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে আমরা বসাই দিলাম। ঠিক আছে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে এটা বসাই। ওকে, তো এই যে প্রক্রিয়াটা, এই জিনিসটা হচ্ছে ভ্রূণ স্থানান্তর। এটা কি বলি? ভ্রূণ স্থানান্তর। অর্থাৎ আমি কাচের পাত্র থেকে আমি কি করলাম? আমি এই যে জরায়ুর এইখানে আমি স্থানান্তর করে দিলাম। এখন জরায়ুতে আমি এই ভ্রূণটাকে বসাইলাম, এবার জরায়ুতে আস্তে 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 ও বড় হবে, এখানে ওর চারপাশে অমরা তৈরি হবে, হ্যাঁ, আস্তে আস্তে এখান থেকে একটা পূর্ণাঙ্গ বেবি সৃষ্টি হবে। এইটাই হচ্ছে আলটিমেটলি ব্যাপার। ওকে, হ্যাঁ, তো তোমাকে দেখো মানে আলটিমেট গোল কি ছিল? ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে এই যে IVF আমরা সংক্ষেপে বলি, এটার টার্গেট ছিল যে আমি যেই পুরুষ বা নারী তাদের
তার প্রজনন ক্ষমতা কোনো কারণে ব্যাহত, সে নর্মাল স্বাভাবিক নিয়মে তার বাচ্চা হচ্ছে না, তখন তার এই যে ইনভিট্রিও ফার্টিলাইজেশনে সে কি করবে, সে ওই স্বামীর থেকে শুক্রাণু, নারী থেকে ডিম্বাণু, দুজনেরটা নিষেক ঘটায় তারপরে তাকে এই জায়গায় সে আলাদাভাবে নিষেক করে এরপরে ওই নারীর জরায়ুতে এইটাকে প্রতিস্থাপন করে ওইখান থেকে বেবি হবে। এটাকে বলে ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো ফার্টিলাইজেশন। আচ্ছা, ক্যাথেটার কি? একজন বলছে ক্যাথেটার হচ্ছে এক ধরনের এরকম যন্ত্র। আচ্ছা, তোমাদের বলি, ক্যাথেটার বুঝবা না। ক্যাথেটার হচ্ছে এরকম একটা যন্ত্রের মতো, ঠিক আছে? এই যে এরকম ক্যাথেটারটা হচ্ছে এরকম একটা টিউবের মতো থাকে আর কি। হ্যাঁ, এরকম একটা টিউব, এরকম একটা টিউবের মতো, এরকম একটা টিউবের মতো, এরকম একটা টিউবের মতো থাকে। এইটাই হচ্ছে ক্যাথেটার। এটা একটা ক্যাথেটার, ঠিক আছে? এই ক্যাথেটার দিয়ে আমরা, টিউবটা দিয়ে এই যে নিষিক্ত ডিম্বাণুটা এর টিউবের সাথে অ্যাটাচ করে তারপরে আমরা এই যে যোনিপথে ভিতরে গিয়ে ওইখানে প্লেস করে আসি। এটা টিউবের মতো, ক্যাথেটার কি একটা টিউবের মতো। ওকে, আচ্ছা আচ্ছা একজন, আচ্ছা ভাই, উদ্ভিদ সাহিত্য অধ্যায়ের একটা ক্লাস নেওয়া বাদ আছে ভাইয়া মার্জুকালে। হ্যাঁ বলেছি, ওই ক্লাস অলরেডি দেওয়া হয়েছে, তোমরা ওয়েবসাইট চেক করো, ওই ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে। উদ্ভিদ সাহিত্যের যে পর্বটা বাকি আছে, ওকে মার্জুকালি, তোমার অ্যান্সার তো আমি দিলাম ভাইয়া, বললামই তো যে ওই ক্লাস অলরেডি ওয়েবসাইটে আছে, আমি বলে দিছি। ওকে, এই হচ্ছে আমাদের আইভিএফ টোটাল পদ্ধতি। আইভিএফ টোটাল পদ্ধতি। তো এবার তুমি বইয়ের এখানে গেলে এগুলাই পাবা। দেখো ধাপগুলা এখানে আছে, তো ধাপগুলা ভাইয়া হচ্ছে তোমাদেরকে বুঝায় বুঝায় পড়াই দিছি, এগুলা ভুলে আসছে। ওকে, এগুলা ভাইয়া অলরেডি বলে দিছি তোমাদের, এগুলা সবকিছু বাংলাদেশে দেখো। হ্যাঁ, বাংলাদেশে প্রথম ত্রয়ী টেস্ট টিউব বেবি হিসেবে জন্মগ্রহণ করে হীরামণি মুক্তা। ঠিক আছে, এই যে মানে সেম এই আইভিএফ এর মাধ্যমে তারা জন্মগ্রহণ করে। এদের পিতা ও মাতা যথাক্রমে আবু হানি, ফিরোজা বেগম। নট নেসেসারি, বাচ্চাদের নামটা ভালো করে একটু দেখে রাখবা যে প্রথম বাংলাদেশের টেস্ট টিউব বেবি হিসেবে কারা কারা, হীরামণি আর মুক্তা। ঠিক আছে, এরা। আর এদের অপারেশনটা কি করেন ডক্টর ফাতেমা পারভিনের তত্ত্বাবধানে। এরা প্রায় 6 বছর পর সন্তান জন্মদানে সক্ষম হন। ঠিক আছে, এগুলো এমসিকিউ। এখন থেকে আমরা যেগুলো পড়বো ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এমসিকিউ বা বইয়ের ওই প্যাটার্নে আমরা এগুলা শিখব। ওকে, তো এখন আমরা এই জায়গায় দেখো প্রজনন তন্ত্রের সমস্যা। আমাদের এবারের পয়েন্ট কি? প্রজনন তন্ত্রের সমস্যা নিয়ে। তো সমস্যা দেখো, পুরুষ এবং নারী দুই জায়গাতেই সমস্যা হতে পারে। পুরুষে প্রজননিক সমস্যার কারণ কি? পুরুষে। আবার স্ত্রীদেরও এরকম একটা ব্যাপার থাকে, নারীদেরও প্রজনন অক্ষমতার কিছু কারণ থাকে, পুরুষদেরও থাকে। আমরা কারণগুলা পড়বো, এখান থেকে এমসিকিউ আসতে পারে। রিটেনে কটুক আসলে কি লিখবা এটাও ভাইয়া বলে দিব। তো এই যে সমস্যাটা, এগুলা তোমাদের রিটেনে মানে সিকিউতে হালকা, সিকিউতে মাঝে মাঝে, বাট এমসিকিউতেও থাকে। হ্যাঁ, হেডলাইন এখানে মেইনলি তোমার ফোকাস দিবা হেডলাইনের উপরে। ঠিক আছে, বেশি কিছু পড়বা না, হেডলাইন গুলা ভালো করে জোর দিয়ে পড়বা, ভাইয়া যেগুলো বলে দিব সেগুলো। প্রথমেই দেখো বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি। তো পুরুষের কি কি সমস্যা হতে পারে? একটা পুরুষ, হ্যাঁ, একটা পুরুষ তার কি কি সমস্যা হতে পারে আমাদের এটা। ওয়েবসাইটে আপনার কথা শোনা যায় না মানে কি? ওই ক্লাস শোনা যায় না?
শোনা যাচ্ছে, তোমরা দেখো ভালো করে চেক চেক করো, আমি আবার দেখবো। এটা তোমাদের অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো দেখো বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিকে বলা হয় এজুস্পার্মিয়া। কি বলা হয়? এজুস্পার্মিয়া। ঠিক আছে, বীর্যে শুক্রাণুর অনুপস্থিতিকে বলা হয় এজুস্পার্মিয়া। তো এটা মাথায় রাখবে, মানে কি? নাই, নাই, শুক্রাণু নাই। তার মানে এটা এমসিকিউতেও লাগবে যে ধরো এমনও হইতে পারে একটা মানুষের বীর্যে শুক্রাণু নাই। এটা অনেক কারণ, তার শুক্রাণু তৈরি হচ্ছে না, হরমোনাল জনিত কারণে তার শুক্রাণু তৈরি হচ্ছে না। তাহলে এটা কি বলবা? এজুস্পার্মিয়া। তাহলে এটা হচ্ছে তার একটা কারণ, বীর্যে শুক্রাণুর অনুপস্থিতি। আচ্ছা, তারপরে সেকেন্ড কারণটা দেখো, এগুলা বললাম তো, হেডলাইনটা পড়বা আর মেইন একটু হালকা পড়ে যাবা। দেখো, একটা হচ্ছে শুক্রাণু নাই, আর একটা হচ্ছে শুক্রাণু অল্প। সেক্ষেত্রেও তার সমস্যা হতে পারে, তার নিষেক হবে না, বাচ্চা প্রজননের সমস্যা, কারণ শুক্রাণু অল্প। দেখো, শুক্রাণুর সংখ্যা স্বল্পতাকে, মানে অল্প শুক্রাণু, এটাকে কি বলে? অলিগোস্পার্মিয়া। তো অলিগো কথাটার অর্থ কি জানো? অলিগো মানে হচ্ছে কম, অলিগো মানে কি? কম। তাহলে অলিগোস্পার্মিয়া, তার মানে তার শুক্রাণু অল্প, এজন্য এটাকে অলিগোস্পার্মিয়া বলে। এক্ষেত্রে প্রতি কিউবিক সেন্টিমিটার বীর্যে শুক্রাণুর সংখ্যা 20 মিলিয়নের কম থাকে। কত? 20 মিলিয়নের কম থাকে। ওকে, আচ্ছা, তারপরে দেখো শুক্রাণুর অস্বাভাবিকতা, আরেকটা হেডলাইন। কি শুক্রাণু এমন হইলো? তো একটা গেল শুক্রাণু নাই, একটা হচ্ছে শুক্রাণু কম কম আছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে শুক্রাণুর অস্বাভাবিকতা, যে শুক্রাণুর মাথা নাই, লেজ নাই, মধ্যখণ্ড নাই। এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে এইটা আরেকটা। ওকে, এগুলো কি তোমাকে মুখস্থ করতে হবে? এলাবোরেট বুঝে একদম মানে করতে হবে? এগুলো নিজেই বানায় লিখবা, হেডলাইনটা মাথায় রাখবা। ওকে, এরপরে দেখো অটো ইমিউনিটি। হ্যাঁ, অটো ইমিউনিটি মানে কি? অটো, নিজের প্রতি নিজের শুক্রাণুর প্রতি নিজে কি করে? একটা অ্যান্টিবডি, প্রতিরোধ গড়ে তোলে। কি একটা অবস্থা! দেখো, নিজের শুক্রাণুর প্রতি বিশেষ ইমিউন প্রতিক্রিয়া, মানে তার দেহে এমন একটা জিনিস আছে যেটা তার নিজের শুক্রাণুকে বাধা দিচ্ছে। কি করতেছে? নিজের শুক্রাণুকে বাধা দিচ্ছে। এইটাকে আমরা বলি অটো ইমিউনিটি। এটাকে আমরা কি বলবো? অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি, ঠিক আছে? ওকে, এটা ওকে। আচ্ছা, অটো ইমিউনিটি, বীর্যপাতে অক্ষমতা। এবার আসো, তাহলে এটা গেল নিজের শুক্রাণুর প্রতি তার নিজের দেহই উল্টা কাজ করতেছে। বীর্যপাতে অক্ষমতা মানে এটা কেন হয়? বিভিন্ন রোগে, ধরো কারো ডায়াবেটিস, স্পাইনাল ইনজুরি। এই যে স্পাইনাল ইনজুরি মানে কি? তার এই যে সুষুম্না কাণ্ডের এখানে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার প্রোস্টেট, ওই যে ছেলেদের একটা প্রজনন গ্রন্থি থাকে প্রোস্টেট, এই প্রোস্টেট গ্রন্থিতে সমস্যা। এই ধরনের সমস্যার কারণে তার বীর্যপাত মানে বীর্য বের হচ্ছে না। তাহলে কি হবে? তার তো প্রজননে কোনো ধরন মানে প্রজননে একটা বাধা পড়তেছে, তাই না? কারণ বীর্যপাত না হলে সে তো নারীর যে প্রজনন অঙ্গ সেখানে প্রবেশ করবে না। ওকে, আচ্ছা, এবার আসো ফিক্সড পয়েন্টে। দেখো কি বলছে? ইম্পর্টেন্স, বা আমরা বলি পুরুষত্বহীনতা। তো এই যে পুরুষত্বহীনতা, এটা কি রকম? পুরুষত্বহীনতা হচ্ছে যে একটা স্বাভাবিক পুরুষ সে যৌন মিলনে অক্ষম। সহজ কথা, যৌন মিলনে অক্ষম, এই ঘটনাটাকে আমরা বলি পুরুষত্বহীনতা, ইম্পর্টেন্স। ঠিক আছে, ইম্পর্টেন্স। তো এইটা হলেও তো সে যদি অক্ষমই হয় যৌন মিলনে, তাহলে তো তার প্রজননের সমস্যা, মানে তার তো প্রজননের প্রশ্নই আসতেছে না, আসতেছে আসতেছে না। তো এখানে বাদ। তাহলে আমরা দেখো কতগুলো কারণ, যে বীর্যে শুক্রাণু নাই, শুক্রাণু আছে কিন্তু অল্প। হ্যাঁ, তারপরে নিজের শুক্রাণুর প্রতি তার নিজের অ্যান্টিবডি, নিজের শুক্রাণুকে নিজেই ধ্বংস করে দিচ্ছে, এমন একটা অবস্থা। এরপরে বলছে কি তোমার শুক্রাণুর অস্বাভাবিকতা, শুক্রাণুর গঠনে ঝামেলা আছে। এরপরে আমরা বলতেছি যে বীর্যপাতে অক্ষমতা, মানে তার বীর্যটা বের হতে পারে না, বিভিন্ন ইনজুরি, হ্যাঁ, বিভিন্ন ক্যান্সার, এসবের জন্য, অপারেশনের জন্য সাধারণত এগুলো হয়। এরপরে পুরুষত্বহীনতা মানে তার যৌন মিলনে অক্ষম। বিভিন্ন ঔষধ থাকে যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক সময় প্রজনন ক্ষমতা হ্রাস পায়। কিছু কিছু ঔষধ থাকে
যাই হোক, ওগুলা তোমাদের এই যে ইনসাম মানে নিদ্রাহীনতা, খিচুনি, এইসবের অনেক ঔষধ থাকে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়ায় দেখা যায় যে তার প্রজনন সমস্যা হয়। তো তোমরা যদি প্রথম 5-6টা পয়েন্ট মাথায় রাখো, আমার কাছে মনে হয় যে এনাফ। এই হেডলাইন গুলা মাথায় রাখবা এবং কারণগুলা মাথায় রাখবা, এই যে যেগুলো দাগানো আছে এখানে এগুলো মাথায় রাখবা। হেডলাইন প্লাস কারণ দুইটাই তোমাদের মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা। তো এরপরে আসো, এইখানে কি বলছে, যৌনবাহিত রোগে, এটাও আরেকটা কারণ হইতে পারে। ইয়াস, যৌনবাহিত কিছু রোগ আছে, সিফিলিস, গনোরিয়া, এই ধরনের রোগেও কিন্তু তার কি হবে, শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাবে, তার শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাবে, তারপরে তার কি প্রজনন ক্ষমতাও হ্রাস পাবে। ওকে, ভ্যারিকোসিলিস দেখো, হ্যাঁ, ভ্যারিকোসিলিস কি, ভ্যারিকোসিলি বলছে যে পুরুষের যে স্ক্রোটাম মানে টেস্টিসটা কিসের ভিতরে থাকে, স্ক্রোটাম নামক থলির ভিতরে থাকে। টেস্টিস মানে শুক্রাশয় কিসের ভিতরে থাকে, স্ক্রোটামের ভিতরে থাকে। তো এই যে অন্ডথলির প্রাচীরে কি থাকে দেখো, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস শিরা থাকে। কি থাকবে, প্যাম্পিনিফর্ম প্লেক্সাস শিরা। এখন এই যে শিরাগুলো থাকে, এটাকে প্যাম্পিনিফর্ম নামটা একটু মাথায় রাখো। এইটা যদি কোনো কারণে ফুলে যায়, শিরাগুলা যদি ফুলে যায়, হ্যাঁ, অনেক কারণে, ধরো শিরা ব্লক হয়ে গেছে, কারণ শিরাটার ওইখানে রক্ত জমতে জমতে ফুলে গেছে, এই ধরনের সমস্যা, এটাকে বলা হয় ভ্যারিকোসিলি। কি বলা হয়, ভ্যারিকোসিলি। তো এইসব ক্ষেত্রে কি হবে, যখন তোমার এই যে অন্ডকোষ টেস্টিস ফুলে যাবে, এটা যখন ফুলে যাবে তখন শুক্রাণু উৎপাদন কমে যাবে না, কারণ তোমার অন্ডকোষ, হ্যাঁ, ওইটা ফুলে গেছে, ওইখানে রক্ত জমাট হইতেছে, ওইখানে কাজ হইতেছে না, তখন তোমার শুক্রাণু উৎপাদন কমে যাবে। এইগুলা কথা বলা হয়। তো এই কমন পয়েন্টগুলা একটু মাথায় রাখবে, এগুলা থেকে টুকটাক রিটেন তোমাদের আসতে পারে, অথবা হেডলাইন গুলা থেকে এমসিকিউ আসতে পারে। নারীতে প্রজননিক সমস্যার কারণ, এটাও মেইনলি এমসিকিউতে বেশি আসে, এত সিকিউতে এগুলো দেয় না, একটু জাস্ট দেখে যাবার, রিডিং, এগুলো তো সব রিডিং। দেখো, হেডলাইন পড়লেই বুঝবা, ডিম্বপাতে ব্যর্থতা, অর্থাৎ তার কোনো কারণে ডিম্বাণু, হয়তো এটা হরমোনের কারণে, যে লুটিনাইজিং হরমোন। ডিম্বপাত মানে কি, ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বের হওয়া, তাই না? ডিম্বপাত মানে কি, ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হওয়া। তো এই ঘটনাটা ঘটে কোন হরমোনের জন্য, আমরা পড়েছিলাম লুটিনাইজিং হরমোন। কিসের জন্য, লুটিনাইজিং হরমোনের জন্য। তো এই যে লুটিনাইজিং হরমোন, এই লুটিনাইজিং হরমোনটা কি করে, ডিম্বপাত ঘটায়। এখন ধরো কোনো কারণে তার লুটিনাইজিং হরমোন কম, তাহলে তার ডিম্বপাত হচ্ছে না, যার জন্য ডিম্বপাত না হলে ডিম্বাণু হবে, ডিম্বপাত না হলে ডিম্বাণু তৈরি হবে, হবে না, আর ডিম্বাণু তৈরি না হলে তার প্রজনন কমে যাবে, তাই না? সে কি নিষেক হবে কেমনে, তার ডিম্বাণু যদি তৈরি না হয়। এটা একটা গেল। ডিম্ব নালীর ক্ষত, এই পয়েন্টটা খেয়াল করো, ডিম্ব নালীর ক্ষত কি, দেখো তোমার একটা তো গেল যে আমার ডিম্বাশয়, হ্যাঁ, ডিম্বাশয় তো ডিম্বপাত হইতেছে না, এটা একটা পয়েন্ট। ওকে, সেকেন্ড পয়েন্টে আমাকে কি বলছে, এইখান থেকে ডিম্বাণু বের হচ্ছে না, এখানের ঝামেলা আছে, ডিম্বাশয় ঝামেলা, এখান থেকে আছে ডিম্ব নালী, হ্যাঁ, ডিম্ব নালী, এই ডিম্ব নালীতে ধরো কোনো ক্ষত আছে, কোনো ক্ষত, তাহলে কি এইখান থেকে ডিম্বাণু যাইতে পারবে, এখানে নিষেক হইতে পারবে? আমরা পড়েছিলাম ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয় কোথায়, এই এই যে এইখানের অ্যাম্পুলাতে নিষিক্ত হয়। কোথায়, অ্যাম্পুলাতে নিষিক্ত হয়। তো এখানে কি নিষেক হবে, হবে না। সো আলটিমেটলি তোমার প্রজননের সমস্যা, তাহলে এটা একটা কারণ গেল। থার্ড পয়েন্টে দেখো, জরায়ুর ক্ষত, কি বলছে, জরায়ুর ক্ষত, ঠিক আছে, জরায়ুর ক্ষত। তো জরায়ুর ক্ষত প্রায় 5-10% নারী জরায়ুর ক্ষত। তাহলে ওই যে জরায়ু, যেখানে ধরো বাচ্চাটা, ওই যে ইমপ্ল্যান্টেশন হয়, আমরা আগে ক্লাসে পড়েছিলাম, ওইখানেই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তাই না, জরায়ুতে। এখন কোন নারীর যদি জরায়ুতে কোনো ধরনের সমস্যা থাকে, ত্রুটি থাকে, হ্যাঁ, ওইখানে ক্ষত, ওইখানে বাচ্চা মানে ওই যে ভ্রূণ ওইখানে বসতে পারতেছে, এটাকে হবে, হবে, সমস্যা হবে না, বাচ্চাটা মারা যেতে পারে, বা বাচ্চাটা ওইখানে তৈরি মানে হচ্ছে না, ঠিক আছে। তো জরায়ুর ক্ষত হলেও সমস্যা। তার মানে যেসব অঙ্গগুলো এই প্রজননের সাথে সম্পর্কিত, যে ধরো ডিম্বাশয়, জরায়ু, ডিম্বনালী, এগুলাতে যদি কোনো ধরনের সমস্যা হয়, তাহলে তার মানে ওই নারীর প্রজননে সমস্যা হবে। তারপরে দেখো, জরায়ুর নিচের অংশটা কি ছিল, সার্ভিক্স। এখন বলছে সার্ভিক্সেরও ক্ষত, একই ব্যাপার।
সার্ভিক্স ক্ষত হইলেও তো তোমার শুক্রাণু যাইতে পারবে না। আমরা সার্ভিক্স কোনটা মনে আছে, এই যে এইভাবে পড়ছিলাম জরায়ু, এই জরায়ুটা নিচের দিকে এই যে এরকম সরু যে হয়, এভাবে চিকন হয়ে গেছে না, এই জায়গাটারে কি বলে, এই চিকন জায়গাটাকে, এই যে সরু হয়ে গেছে এই জায়গাটারে বলে কি, সার্ভিক্স। এটার কি বলে, সার্ভিক্স। তো এই সার্ভিক্স যদি ক্ষত হয়, এখানে যদি সমস্যা হয়, তাহলেও হবে না, তাহলেও প্রজননের সমস্যা। শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, এই লাইনটা দেখো, খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। ধরো একটা নারীর দেহে শুক্রাণু ঢুকলো, যৌন মিলনে শুক্রাণু ঢুকলো, এখন নারীর দেহ এই শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতেছে, তাহলে কি হবে, শুক্রাণুর বিরুদ্ধেই তার অ্যান্টিবডি, যে না আমার এই শুক্রাণু মানে এই শুক্রাণুকে আমি ভিতরে ঢুকতে দিব না। এই জিনিসটাই যে শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি তৈরি হওয়া, এটাকে কি বলে, এটা হচ্ছে অ্যানাদার রিজন, এটা কি তার অন্যতম আরেকটা কারণ। ওকে, দেখছো, তাহলে শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, তার দেহে ধরো শুক্রাণু ঢুকছে, শুক্রাণুর প্রতি এই অ্যান্টিবডি এসে শুক্রাণুরে মেরে ফেলে, তাহলে তার দেহে কিভাবে নিষেক হবে, হবে, কারণ তার তো শুক্রাণুর প্রতি সে অ্যান্টিবডি তৈরি করতেছে, হবে না, তাহলে এইটা একটা কারণ, 5 নম্বর কারণ। ওকে, এরপরে 6 নম্বর কারণে কি বলছো, উচ্চমাত্রার এলএইচ বা প্রোল্যাকটিন। ঠিক আছে, এই যে উচ্চমাত্রার প্রোল্যাকটিন, এই যে প্রোল্যাকটিন, এরপরে এই যে লুটিওট্রফিক হরমোন, এরা কি করে, এরা না এই যে দেখো ডিম্বাণু তৈরিতে বাধা দেয়, এরা কি করে, ডিম্বাণু। তাহলে এই যে অতিরিক্ত প্রোল্যাকটিন হরমোন, হ্যাঁ, প্রোল্যাকটিন তোমার অমরা থেকে তৈরি হয়, এই হরমোনগুলো অতিরিক্ত হলে সেগুলো কি করে, ডিম্বাণু তৈরিতে বাধা দেয়, তো এগুলা বেশি হওয়াও ওর জন্য ক্ষতিকর। জন্মগত ত্রুটি, জন্মগত কোনো কারণে জরায়ু, সার্ভিক্স বা ডিম্বাশয়, এগুলাতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, ধরো তার জন্মগত, জন্মের সময় থেকে একটা নারীর তার জরায়ুতে সমস্যা, তাহলে তো তার এই ধরনের সমস্যা থাকবে, রাইট। এগুলা হইল এই পয়েন্টগুলো, উচ্চমাত্রার এলএইচ, জন্মগত ত্রুটি, এই ব্যাপারগুলা থাকে। ওকে, এখন ধরো এই যে প্রয়োজন অক্ষমতা, মানে সরি প্রজনন অক্ষমতা, আর প্রজনন হচ্ছে না, একটা পুরুষ নারীর প্রজনন, তার মানে ধরো একটা দম্পতি, স্বামী স্ত্রী, এর মধ্যে ধরো হয় এমন হইলো স্বামীর সমস্যা, অথবা কখনো এমন হইলো স্ত্রীর সমস্যা। বাংলাদেশে কিন্তু দেখবা আগে যেটা হইতো, আমরা দেখতাম যে মানুষ ম্যাক্সিমাম সময় কি বলতো, মানুষ ম্যাক্সিমাম সময় বলতো যে ওর এইখানে সমস্যা, ওর ওইটার সমস্যা, বলতো না, বলতো কিন্তু দেখবা যে এই মহিলার তো হচ্ছে মানে মানে বাচ্চা হচ্ছে না, ধরো একটা দম্পতির বাচ্চা হয় না, দোষ কার, মহিলার। আজকে তোমরা জানলা যে পুরুষ এবং নারী দুইজনেরই সমস্যা থাকে, সমস্যা কার, দুজনেরই থাকবে, খালি একজনের না। দেখছো, আমরা দেখছি কিন্তু পুরুষদেরও প্রজননে কত রকমের সমস্যা হইতে পারে, তার মানে একটা দম্পতির বাচ্চা হচ্ছে না, তার মানে খালি মেয়ের দোষ, মেয়ের দোষ। এটা বাংলাদেশে খুবই প্রচলিত ছিল, স্পেশালি গ্রাম মফস্বলে, শহরে অনেকে বিশ্বাস করতো, শিক্ষিত অনেকে হয়তো বুঝতো, বাট মেজরিটি মানুষ বাংলাদেশে বুঝতো না। তো আজকে তোমরা বুঝলা যে না, সমস্যা প্রজননের দুই পক্ষেরই হতে পারে। তো এখন এই যে এখানে বলছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, তো এটা একটা দেখো কি করব আমরা, আধুনিক চিকিৎসা বিভিন্ন রকমের অপারেশন করে, এগুলো এত লাগে না আসলে তোমাদের, বুঝছো, বিভিন্ন ঔষধ নেওয়া হয়, ঠিক আছে, এই যে ক্লোমিফেন, সাইট্রেট, হিউম্যান মেনোপজাল গনোরিয়া, মানে এগুলো রিডিং, এগুলো জাস্ট রিডিং দেবা, বিভিন্ন ঔষধ নেওয়া হয়, সার্জারি করা হয়। এই যে আইভিএফ যেটা আমরা পড়লাম, আইভিএফ পদ্ধতি অনেকে অবলম্বন করে, ঠিক আছে। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন মানে কি, ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, এখানে হচ্ছে সরাসরি যৌন মিলন না করে, মানে জরায়ুর ভিতরে সরাসরি শুক্রাণু ঢুকায় দেওয়া। ইনসেমিনেশন মানে কি, ঢুকায় দেওয়া। ইন্ট্রাইউটেরাইন মানে জরায়ুর ভিতরে শুক্রাণু ঢুকায় দেওয়া, এটাকে বলে ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, ওর ভিতরে স্পার্মটাকে ইনজেক্ট করে ঢুকায় দেওয়া, এটাকে বলে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এগুলা বিভিন্ন করে। আচ্ছা, এইখান থেকে ইস্ট্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা,
এগুলো আসলে খুব একটা লাগে না, দরকার পড়ে না, এগুলো আমরা কেউই কোনো কালে পড়ি না, এগুলো আমরা কেউই কোনো কালে আমরা নিজেরাও এগুলো, কারণ এগুলো দেখো উচ্চমাত্রার এস্ট্রোজেন। হ্যাঁ, উচ্চমাত্রার এস্ট্রোজেনে যে লক্ষ্য প্রকাশ পাবে সেটা হচ্ছে কি প্রাক রজচক্রীয় সিনড্রোম। কারণ এস্ট্রোজেন আমরা জানি রজচক্রের নিয়ন্ত্রণ করে। তো উচ্চমাত্রার এস্ট্রোজেন থাকলে ওই প্রাক রজচক্রীয় সিনড্রোম এগুলো হবে। যেমন স্তন ফুলে যাওয়া, তারপরে হচ্ছে ভালো ঘুম হবে না, মেজাজ খিটখিটে হওয়া, শরীরে পানি জমা, ওজনটা বেশি বেড়ে যায়, ব্রণ উঠে, এই কমন কয়েকটা জিনিস দেখে যাবা। মাথা ব্যথা হবে, দুর্বল লাগবে, মেজাজ খিটখিট হবে, এগুলো হরমোনের খুবই কমন ব্যাপার। আচ্ছা, নিম্নমাত্রার এস্ট্রোজেন হলে কি হবে? দেখো, নিম্নমাত্রার এস্ট্রোজেন হলে আমার যেটা দেখা যায় সন্ধি জয়েন্টে ব্যথা, সন্ধি ব্যথা, ত্বক শুষ্ক হওয়া, মাথা ব্যথা, আতঙ্ক, মাইগ্রেন মানে হচ্ছে এক ধরনের মাথা ব্যথা সমস্যা, আতঙ্কগ্রস্ত থাকা, সবসময় মনে হবে যে কেমন কেমন জানি, রাতে ঘাম হওয়া, এগুলা মনোযোগ হবে না, রাতে ঘাম হবে, মাথা ব্যথা করবে, মাইগ্রেনের সমস্যা হবে, ত্বকটা শুষ্ক হয়ে যায়, এগুলো হচ্ছে নিম্নমাত্রার এস্ট্রোজেনের লক্ষণ। এগুলো খালি একটু দেখে যাবে আর কি, রিডিং দিয়ে যাবে, এগুলো থেকে তোমাদের কিছুই দিবে না, এইসব জায়গা থেকে তোমাদের দেয় না, তাও রিডিং এর জন্য আমি এর জন্যই তোমাদের বলতেছি যে দেখো উচ্চমাত্রার প্রজেস্টেরন হরমোন বেশি, আর প্রজেস্টেরন হরমোন বেশি হলে কি হবে? হ্যাঁ, দেখো আমার প্রথমত ওর রজস্রাবের পরিমাণ বেড়ে যাবে, নারী দেহের রজস্রাবের পরিমাণ বেড়ে যাবে, এটা একটা ব্যাপার। এরপরে দেখো দেহে উচ্চমাত্রার এই যে লক্ষণগুলো কি কি, উচ্চমাত্রা প্রজেস্টেরন, বুকে ব্যথা প্রবণতা, বুকে ব্যথা হবে, মেজাজ খিটখিটে, আবারও সেম, অতিরিক্ত ঘুম পাবে, হ্যাঁ, এই জিনিসগুলা ঘটবে। আর নিম্নমাত্রার হলে কি হবে? নিম্নমাত্রার মধ্যে অনুর্বরতা, অনিয়মিত রজচক্র হবে, রজচক্রের সময় রক্ত জমাট হবে, স্তনে ব্যথা হবে, ঠিক আছে, তারপরে কম ব্লাড সুগার কমে যাবে, এই ধরনের অবসাদ, ডিপ্রেশনে কাজ করবে, অবসাদ কমন কয়েকটা একটু দেখে রাখবা, তাহলে কি ডিপ্রেশন কাজ করবে, ব্লাড সুগার কমে যাবে, রজচক্রে একটু সমস্যা হবে, এগুলো হচ্ছে নিম্নমাত্রার প্রজেস্টেরন। আচ্ছা, এস্ট্রোজেন, টেস্টোস্টেরনে একটু দেখো, টেস্টোস্টেরনে কি হয়? হ্যাঁ, টেস্টোস্টেরনে পুরুষের টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতা, ধরো কোনো কারণে বেড়ে গেল বা কমে গেল, টেস্টোস্টেরনের সমস্যাটা কি? অবসাদগ্রস্ত, দুর্বল মনোভাব, সবসময় একটা ডিপ্রেশন, গায়ে ব্যথা হবে, মানে কিছু একটা কাজ করবে না, মনে হবে যে কিছু দুর্বল দুর্বল লাগতেছে, এরকম। অকালে বুড়িয়ে যাওয়া, অকালেই তোমার হচ্ছে মানে একটু ইয়ে হয়ে যাবে, মনে হবে যে বুড়ো বুড়ো হয়ে গেছে, টেস্টোস্টেরন কমে গেছে, ঔজ্জ্বল্য কমে যাবে, কোমরে চর্বি জমবে, এগুলো। অসুখী ভাব, সবসময় মনে হবে যে ধুর, আমার দিয়ে কিচ্ছু হয় না, আমি পারি না, আমি পারবো না, আমার দিয়ে কিচ্ছু করা হবে না, ব্লা ব্লা ব্লা, এই ধরনের সমস্যাগুলা হবে। ওকে, কি গেল? যৌন উত্তেজনা কমে যাওয়া, কি? যৌন উত্তেজনা কমে যাওয়া, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা মেইন, যেহেতু টেস্টোস্টেরন পুরুষের হরমোন, তো পুরুষদের কি হবে? টেস্টোস্টেরনে যৌন ইয়েটা কমে যাবে, ঠিক আছে, পুরুষদের যৌন ইয়েটা কমে যাবে, হ্যাঁ, এটা ওকে। এখানে দেখো পুরুষদের একটা জিনিস বলা হয় যে যৌনাকাঙ্ক্ষার যখন অনুপস্থিতি, একটা সময় সে বয়স হয়ে গেলে যখন তার আর যৌন আকাঙ্ক্ষা, যৌন মিলনের আকাঙ্ক্ষা কমে যাবে, তখন এই সময়টাকে বলা হয় অ্যান্ড্রোপজ। কি বলা হয়? অ্যান্ড্রোপজ। পজ মানে কি? বিরতি। আর নারীদের ক্ষেত্রে এটাকে বলে মেনোপজ। আমরা জানি নারীদের যখন রজচক্র বন্ধ হয়ে যায় এটাকে বলে মেনোপজ, আর পুরুষের ক্ষেত্রে এটাকে বলে অ্যান্ড্রোপজ। পুরুষের তো আর রজচক্র হয় না, পুরুষের হচ্ছে যৌনাকাঙ্ক্ষা যখন বন্ধ হয়ে যায়, যখন আর তার এইসব মানে ভালো লাগবে না, হ্যাঁ, এই যৌন মিলন বা এই ধরনের ব্যাপার, তখন এটাকে বলা হয় তার পুরুষত্ব কমে যায়, এটাকে বলে অ্যান্ড্রোপজ। অ্যান্ড্রোপজ অ্যান্ড মেনোপজ। আচ্ছা, ভ্রূণের বৃদ্ধিকালীন সমস্যা দেখো কি কি, দুইটা ভাগে আমরা ভাগ করি। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করি। এক, জিনগত, জিনগত ক্রোমোজোমগত, আরেকটা হচ্ছে টেরাটোজেন জনিত। দেখো দুই ভাগে আমরা, এই যে একটা বাচ্চা ধরো তার জন্মের সময় দুই ভাবে সমস্যা হইতে পারে, একটা জিনগত, হ্যাঁ, জন্মের সময় জিনগত, আর একটা হচ্ছে টেরাটোজেন। টেরাটোজেন মানে কি জানো? বাহ্যিক। কি বলছে? বাহ্যিক কোনো কারণে, ধরো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, অন্য কোনো বাহ্যিক কারণে, জিনগত বাদে অন্য যে কোনো সমস্যা, ওগুলাকে বলে টেরাটোজেন। টেরাটোজেন হচ্ছে
যে ভাইয়া অন্যান্য যে কোনো ধরনের সমস্যা সেটাকে টেরাটোজেন বলে। আর যদি আমার জিনগত বলে তাহলে বুঝবো যে জন্মের সময় থেকেই, মানে সে যখন মায়ের পেট থেকে বের হয়েছে তখন থেকেই তার বিভিন্ন ভিতরে জিনগত ত্রুটি ছিল। তো আমরা এই দুইভাবে জিনিসটাকে শিখবো। তো দেখো, জিনগত সমস্যার মধ্যে অটোজোমাল ব্যাধি, অটোজোমাল মানে অটোজোম, আমরা জানি আমাদের ক্রোমোজোম কয় রকম, দুই রকম, একটা অটোজোম, একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। তো এইখানে দেখো একটা রোগ হয় যে এই জিনের প্রভাবে, একটা জিনের প্রভাবে শিশু ফিনাইল অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিড হজম করতে পারে না। এ কারণে মস্তিষ্কে এই পদার্থটা জমা হয় এবং এই সমস্যাটাকে বলা হয় ফিনাইল কিটোনিউরিয়া। ঠিক আছে, ফিনাইল কিটোনিউরিয়া। এই ফিনাইল কিটোনিউরিয়া আসলো কোথা থেকে? যে ভাইয়া এমন একটা জিন, এটা একটা জিনগত রোগ। দেখো জিন, যেই জিনটা কি করে, এই ফিনাইল অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিড, একটা অ্যামিনো অ্যাসিড আছে ফিনাইল অ্যালানিন, এটার হজম করে না এই জিনটা। তো এই জিনটা থাকার জন্য তার কি হবে, তার ওই ফিনাইল অ্যালানিন হজম হবে না। তখন এই ফিনাইল অ্যালানিন ওই শিশুর মস্তিষ্কে জমা হবে এবং ফিনাইল অ্যালানিন আস্তে আস্তে বিষাক্ত হবে। তো এই সমস্যাটাকে বলে ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোনিউরিয়া। এবং একটা সময় বাচ্চার মস্তিষ্কর ডেভেলপমেন্ট, মানে হচ্ছে তার মস্তিষ্ক আর উন্নত হয় না। আচ্ছা, এরকম আরেকটা রোগ আছে, তোমরা এগুলো এমসিকিউতে আসে, তো এমসিকিউর জন্য দেখে রাখবা। আরেকটা রোগ হান্টিংটন রোগ। ঠিক আছে, ওকে, হান্টিংটন রোগ। এটাতে মূলত তার মানসিক, তোমার হচ্ছে যে মানসিকভাবে সে দুর্বল বা অটিজম যেগুলো আমরা বলি, এই ধরনের সমস্যাগুলো তারও দেখা যায়। ঠিক আছে, মানসিকভাবে সে মানসিক ও স্নায়বিক বৈকল্য ত্বরান্বিত হয়, এই কথাটা বলছে। তাহলে হান্টিংটন একটা অটোজোমাল, যেগুলা অটোজোমের মধ্যে সমস্যা আছে, এরকম দুইটা রোগ আমরা দেখলাম, ফিনাইল কিটোনিউরিয়া আর একটা দেখলাম হান্টিংটন ব্যাধি। তো হান্টিংটন ব্যাধিতে কি হবে, মানসিকভাবে সে বিপর্যস্ত থাকে, হ্যাঁ, এই ধরনের, এবং স্নায়ুবিক সমস্যাও থাকে, মানে মস্তিষ্ক রিলেটেড। আচ্ছা, সেক্স লিঙ্ক ব্যাধি, এটা থেকে আমরা একটা পড়বো সেক্স লিঙ্ক। এতক্ষণ বললাম অটোজোমাল, আমরা পড়েছি ক্রোমোজোম দুই রকম, অটোজোম, সেক্স ক্রোমোজোম। এখন সেক্স ক্রোমোজোম সম্পর্কিত কি সমস্যা আছে দেখো, এটা বলছে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। বেসিক্যালি ফ্র্যাজাইল এক্স সিনড্রোমটা কি, এটাতে হচ্ছে তার মানে বুদ্ধিমত্তা কমে যায়, ঠিক আছে, বুদ্ধিমত্তা কমে যায় এবং মানসিকভাবে প্রতিবন্ধী হয়, এবং এইটাকেই আমরা বলি কি অটিজম। আমরা যে বারবার বলি অটিজম নিয়ে, অটিজম নিয়ে, হ্যাঁ, দেখবা অনেক জায়গায় অটিজম নিয়ে কথা বলা হয়। এই অটিজমটা কি এক ধরনের সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অ্যান্ড্রোপজ একজন জিজ্ঞাসা করছে, রেদওয়ান তালুকদার রাফি, তুমি এটা নিয়ে টেনশন করো না ভাইয়া, অনেক দেরি আছে, অনেক সময় পাবা জীবনে। হ্যাঁ, জীবনে অনেক সময় আছে এখনো। আফটার 60, কবে? আফটার 60, হ্যাঁ, মনে থাকবে তো, 60 বছরের পরে বা এরকম আরো আগে দিয়ে, মানে 50-60-এ গিয়ে তো অনেক দেরি আছে। আচ্ছা, ওকে, এবার আসো ট্রাইসমি। ট্রাইসমি কি? ট্রাইসমিটা দেখো, ট্রাইসমি হচ্ছে ট্রাই, ট্রাই কি, হ্যাঁ, দেখো ট্রাই কি মানে তিন, ট্রাইসমি তার মানে এখানে একটা ক্রোমোজোম নরমালি থাকে দুইটা, জোড়ায় জোড়ায় থাকে, আমরা জানি তাই না, জোড়ায় থাকে। ওর জোড়ার পরিবর্তে তিনটা আছে, কয়টা আছে? এই ক্রোমোজোমের তিনটা কপি থাকে। ট্রাইসমি, ট্রাই মানে কি তিন, তার মানে ওর একটা ক্রোমোজোম আমরা না জানি নরমালি ওরা জোড়ায় জোড়ায় থাকে ক্রোমোজোম গুলা, এটা তিনটা কপি আছে। কয়টা কপি? তিনটা, দুইটার জায়গায় তিনটা, এজন্য এই ধরনের সমস্যাকে বলা হয় ট্রাইসমি। তো এটা 3 কপি থাকে। যেমন সবচেয়ে পরিচিত যেটা রোগ এই ট্রাইসমির মধ্যে আমরা বলি ডাউন সিনড্রোম, যেটাকে বলা হয় ট্রাইসমি 21। ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোমে চোখ মুখ এরকম গোল হয়, চোখগুলা ভিতরে ঢুকে যায়, এই জায়গাগুলো ফুলে যায়, হ্যাঁ, গোল হবে, চুলগুলা একটু পড়ে যায়, একটু প্রতিবন্ধী হয়, এবং তাদের আরো অনেক ধরনের সমস্যা থাকে। এই যে এটাও জিনগত রোগ। দেখো নরমালি আমাদের ধরো 21 নাম্বার ক্রোমোজোম আমাদের দুইটা আছে, যারা কিছু মানুষ যাদের এই জিনগত সমস্যা থাকবে তাদের এটা তিনটা আছে, দুইটার জায়গায় তিনটা, এজন্য নাম হয়ে গেছে ট্রাইসোমি 21। ওদিকে দেখো ডাউন
সিনড্রোম। এটার নাম কি দিছে? ডাউন সিনড্রোম। ওকে, টেরাটোজেন। এবার আসো, তাহলে জিনগত আমরা সমস্যাটা বুঝলাম, এবার আসি টেরাটোজেন জনিত সমস্যা। এবার কিসের সমস্যা বলতেছি? টেরাটোজেন জনিত সমস্যা। নাম্বার 1, আচ্ছা টেরাটোজেন আমরা কি বলেছি? যেগুলো হচ্ছে ভাইয়া, দেখো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা তার বিভিন্ন অঙ্গ বিকৃতি, এগুলাতে ব্যাঘাত ঘটবে, কোনো কারণে ডেভেলপ হবে না, এই ধরনের বাহ্যিক যে কারণগুলো আছে, বাহ্যিক, ঠিক আছে, যেগুলো জিনগত না, অন্য কারণ, সেগুলাই হচ্ছে টেরাটোজেন, সেগুলাই টেরাটোজেন। তো আমরা এখন দেখবো কি কি বাইরের কি কি সমস্যা বা মায়ের সমস্যা বা পরিবেশের সমস্যা, এই সব কারণ থেকে বাচ্চার সমস্যা হতে পারে। প্রথমত রুবেলা, বা এটার আরেকটা নাম কি, জার্মান হাম। রুবেলা বা জার্মান হাম, এই রুবেলার দিয়ে যদি কেউ আক্রান্ত হয় তখন বাচ্চা কি হতে পারে? দেখো, অন্ধ, বধির, মানসিক প্রতিবন্ধী হতে পারে। অন্ধ, বধির, মানসিক প্রতিবন্ধী। এইচআইভি ও হেপাটাইটিস বি, তাহলে এটা গেল রুবেলা। হ্যাঁ, এটার কারণে বাচ্চার অনেক সমস্যা হতে পারে। এইচআইভি, এইচআইভি তো বাচ্চা মারাই যেতে পারে এমন অবস্থা। এইচআইভি, হেপাটাইটিস বি, এটাও মায়ের যদি আক্রান্ত হয় বাচ্চাও আক্রান্ত হয়ে যাবে। এইচআইভি, হেপাটাইটিস বি, এটা গেল। সাইটোমেগালো ভাইরাস, 3 নম্বরে দেখো, সাইটোমেগালো ভাইরাস, ঠিক আছে। তো এইখানে কি হবে দেখো, সন্তান সাধারণত পঙ্গু হয়ে জন্মাতে পারে। এই ধরনের সমস্যা সাইটোমেগালো ভাইরাসে পঙ্গু হয়ে জন্মায় অনেক সময়। তো এইটা একটা কারণ গেল। আচ্ছা, 4 নাম্বার, দীর্ঘকালীন অসুস্থতা। ধরো একজন মা, তিনি অনেক দিন ধরে হৃদরোগ বা ডায়াবেটিস বা যে কোনো উচ্চ রক্তচাপ, এই ধরনের দীর্ঘকালীন অসুস্থতা যদি তার থাকে, সেক্ষেত্রেও বাচ্চার জন্মতে ব্যাঘাত ঘটতে পারে, সমস্যা হতে পারে। তো এখানে হেডলাইন গুলো দেখে যাবো। তাহলে আমরা কি দেখলাম? রুবেলা, এইচআইভি অথবা হেপাটাইটিস বি, এবং এরপরে আমরা এখানে দেখলাম সাইটোমেগালো ভাইরাস। এরপরে পড়লাম দীর্ঘকালীন অসুস্থতা, কোনো একটা নির্দিষ্ট রোগে অনেক দিন ধরে। এটা মেয়েদের মেনোপজ হয় সাধারণত 45 থেকে 50, 45 এরকম দিকে। ওকে, 5 নম্বর পয়েন্টে দেখো, ধূমপান। কি বলছে? ধূমপান। তো ধূমপানে স্বাভাবিক, মা যদি ধূমপান হয়, মানে ধূমপানের মেইন জিনিসটা থাকে কি, নিকোটিন। নিকোটিন কি করে? গিয়ে মানে রক্ত প্রবাহ, পুষ্টি এগুলো কমায় দেয়, ঠিক আছে। তো নিকোটিন একটা খারাপ জিনিস। তো এই নিকোটিনটা যদি মা ধূমপান করে, অথবা মায়ের পাশে বসে, ধরো তুমি ছেলে, তোমার স্ত্রী গর্ভবতী, তুমি ধূমপান করতেছো, তুমি ভাবতেছো তোমার স্ত্রীর সমস্যা না, বাট এখান থেকে তোমার স্ত্রীর গায়ে মানে বডিতে যদি নিকোটিন প্রবেশ করে কোনোভাবে, তাহলে এটা বাচ্চাকে প্রভাবিত করবে। তো ধূমপানও তোমার একটা টেরাটোজেন, কারণ ধূমপান থেকে বাচ্চার ক্ষতি হবে। মদপান সেম, হ্যাঁ, মদপান, এটাকে বলে মদপান যখন করবে একটা মা, গর্ভধারিণী মা, উনি যদি বাচ্চা পেটে থাকা অবস্থায় অ্যালকোহল নেয়, তাহলে তার সমস্যাটাকে কি বলে? ফিটাল অ্যালকোহল সিনড্রোম, ঠিক আছে, ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এবার খাদ্য, খাদ্য যদি একটু ভেজাল টেজাল থাকে এই ধরনের, হ্যাঁ, এই জন্য পুষ্টিকর খাবার খেতে বলে। আর মানসিক অবস্থাও টেরাটোজেন। দেখো মানসিক অবস্থা কি, সে যদি ডিপ্রেস থাকে, মা যদি ডিপ্রেস থাকে, মায়ের মন মানসিকতা যদি ভালো না থাকে, তাহলে সেটা বাচ্চার উপরেও প্রভাব ফেলে, ঠিক আছে, বাচ্চার উপরেও প্রভাব ফেলে, এটাই বলা হয়েছে। আচ্ছা ফাইন, এখন আমরা যৌনবাহিত, তাহলে আমরা প্রজনন নিয়ে পড়লাম, যৌনাঙ্গ নিয়ে পড়েছি, পুরুষের প্রজনন অঙ্গ, নারীর প্রজনন অঙ্গ, বিভিন্ন জিনিস নিয়ে আমরা পড়েছি। বাচ্চা কিভাবে হতে পারে, কিভাবে হয়, বাচ্চা জন্মানোর সময় কি কি সমস্যা হইতে পারে, হ্যাঁ, টেরাটোজেন জনিত সমস্যা হইতে পারে, জিনগত সমস্যা হইতে পারে, প্রত্যেকটা কারণ আমরা বলেছি। এখন আমাদের একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে ভাইয়া, আমরা যদি বলি যৌনবাহিত রোগ কি কি, কি বলছে? যৌনবাহিত রোগ কি? আচ্ছা দেখো, যৌনবাহিত রোগ যখন আমার মাথায় এটা আসবে, মানে কি, যৌন মিলনের মাধ্যমে এই রোগটা ছড়াবে। কি বলছে? ইংরেজিতে দেখো, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, ঠিক আছে, এসটিডি বলা হচ্ছে। তো এই যে এসটিডির ক্ষেত্রে কি বলা হয় দেখো, সিফিলিস, স্পাইরোসেট, স্পাইরোসেট, এদের মাধ্যমে এক ধরনের একটি ক্রনিক যৌনবাহিত রোগ। ওকে, আচ্ছা, যৌনবাহিত রোগের মধ্যে সিফিলিস সর্বশেষ, মানে এগুলোর সিফিলিস আমরা শিখবো, সিফিলিস, গনোরিয়া, এইডস, এই তিনটাই যৌন মিলনের মাধ্যমে এক পার্টনার থেকে আরেক পার্টনারে ছড়ায়। হ্যাঁ, এক পার্টনার থেকে আরেক পার্টনারে ছড়ায়।
তো মানে মনে করো একজন আরেকজনের সাথে যৌন মিলন করলো, এখন একজন সুস্থ আরেকজন রোগাক্রান্ত, তার থেকে যৌন মিলনের মাধ্যমে এর বডিতে ছড়ায় যাবে। এটা হচ্ছে যৌনবাহিত রোগ। আচ্ছা, এখানে কি পড়বা? মেইন জিনিস যেটা, এটা এমসিকিউ তে, এগুলো থেকে সিকিউ আসে না তোমাদের, এগুলো জাস্ট ফর এমসিকিউ, এগুলো জাস্ট ফর এমসিকিউ। দেখবা আমি দেখছি কোনো বছর এগুলো এইসব রোগ থেকে তোমাদের সিকিউ দেয় না। সিকিউ দিব ওই যে রজচক্র, হ্যাঁ, ভ্রূণের পরিস্ফুটন, বুঝে নাই, অমরা, এন্ডোডার্ম, এক্টোডার্ম, কি কি হয়, কোনটা থেকে কি হয়, এগুলা থেকে দিবে, তোমাদের দিবে ওগুলা। রোগের কারণ দেখো, ট্রেপোনেমা প্যালিডা, কি বলছে? ট্রেপোনেমা প্যালিডাম, ট্রেপোনেমা প্যালিডাম। আচ্ছা, ট্রেপোনেমা প্যালিডামের মাধ্যমে হয়। সংক্রমণ প্রক্রিয়া দেখো, সাধারণত 21 দিনের মাথায় এই রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে। কত দিনের মাথায় এই রোগের লক্ষণ হবে? 21 দিনের মাথায় আমার এটার লক্ষণ দেখানো শুরু হয়। কত দিনের মাথায়? 21 দিনের মাথায়। ওকে, লক্ষণে দেখো আমার কি বলছে, এক প্রাথমিক পর্যায়ে আমাকে বলছে যে 21 দিন পর পর, কি বলছে, 21 দিন পর একটি মাত্র সিফিলিটিক ক্ষত প্রকাশিত হয়। প্রাথমিক পর্যায়ে এটা, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে। তাহলে আমরা পর্যায়গুলো দেখি। প্রাথমিক পর্যায়ে এটা বলছে, হ্যাঁ। এখানে তোমাদের আর দিচ্ছে, এখানে আর লাগে নাই, সো এটা দেয় নাই, লাগবে না তোমাদের। ওকে, আমি তোমাদের এমনি বলি। তো ওদের প্রাথমিক পর্যায়ে 21 দিনের মাথায় এটা হবে। তারপরে আস্তে আস্তে মাধ্যমিক পর্যায় এবং সর্বশেষ একটা পর্যায় থাকে টারশিয়ারি পর্যায়। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি পর্যায়। এবং ওই সময়ে মুখে ঘা হয়, তার এই যে মুখের এই সাইডে ঘা হয়, তারপরে যৌনাঙ্গে ঘা হবে, এই সব জায়গায় ঘা হয়, ঠিক আছে, ওটা হচ্ছে সিফিলিস। আচ্ছা, সিফিলিস হইল, এগুলো হচ্ছে লক্ষণ, ঘা হবে, হ্যাঁ, তোমার হচ্ছে যে জ্বর, ব্যথা, এগুলো থাকবেই। মানে এর চিকিৎসাটা কি করে জানো? সিফিলিসের চিকিৎসা হচ্ছে বেনজাথিন পেনিসিলিন। বেনজাথিন পেনিসিলিন, ওকে, বেনজাথিন পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন, এই জিনিসটা, এইটা একটা অ্যান্টিবায়োটিক, এটা আমরা দেই আর কি, হ্যাঁ, বেনজাথিন পেনিসিলিন। ওকে, কোনটা দেই? বেনজাথিন পেনিসিলিন, বেনজাথিন পেনিসিলিন দেওয়া হয়। ওকে, এটাই, এই অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, দিলে আর কি কিছু ক্ষেত্রে সুস্থতা সে লাভ করে। ওকে, এরপরে রোগ দেখি আমরা, গনোরিয়া। তো গনোরিয়াও সেম, যৌনবাহিত রোগ, যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। গনোরিয়া কোন জীবাণুর মাধ্যমে? একটা ব্যাকটেরিয়া, দেখো নিজেরিয়া, কি বলে এটাকে? নিজেরিয়া গনোরিয়াই, নিজেরিয়া গনোরিয়াই, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা ছড়ায়। ওকে, তুমি এখানে এটা কি মনে রাখবা? দেখো এখানে তোমাদের কিছু লাগবে না। ওকে, এটা দেখো, নিজেরিয়া গনোরিয়া নারীর জনন নালী অর্থাৎ সার্ভিক্স, জরায়ু, ফেলোপিয়ান নালী, এগুলোতে আক্রমণ করে এবং ওদের মূত্রনালীতেও আক্রমণ করে, ঠিক আছে। এটা একই সাথে এই ব্যাকটেরিয়া যৌনাঙ্গের পাশাপাশি তার মুখ, গলা, চোখ, এগুলাতেও আক্রমণ করে। তার মানে তার জননাঙ্গে তো আক্রমণ করলোই, সাথে সাথে মুখ, গলা, ঠিক আছে, চোখ, এই জায়গাগুলোতেও সে আক্রমণ করে। এটা কিভাবে ছড়ায়? এটা যৌন মিলনের সময় ছড়ায়। কিভাবে ছড়ায়? যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। এবং লক্ষণটা কত দিনের মধ্যে প্রকাশ পায়? দেখো, বলা হয়েছে যৌন মিলনের 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। হ্যাঁ, তো এখানে কি পেনিসের মাথা লাল, এগুলো রিডিং দিবা, এগুলো দরকার নাই। পেনিসের জ্বালা পোড়া হয়, প্রস্রাবের তীব্রতা, ঘন ঘন প্রস্রাব হয়, কুচকি লসিকা গ্রন্থি এইদিকে ফুলে যায়, এই যে কোমরের নিচে কুচকি বলে, এই জায়গার লসিকা গ্রন্থিগুলা ফুলে যায়, মনে হবে এখানে শক্ত শক্ত হয়ে গেছে, এরকম। ওকে, সাধারণত জ্বর জ্বর ভাব থাকে। সেমিনাল ভেসিকল আক্রান্ত হলে রক্তপূর্ণ বীর্যপাত হয়। এমন অবস্থা যে ধরো ইনফেকশনটা যদি তার সেমিনাল ভেসিকলে চলে যায়, তখন তার কি হবে? রক্তপূর্ণ বীর্যপাত হবে। তো এই জিনিসগুলা হচ্ছে তোমার গনোরিয়ার লক্ষণ, ঠিক আছে। গনোরিয়াতে আমার এই ধরনের সমস্যাগুলো হয়। ওকে, সো এইগুলা রিডিং গুলা একটু দিয়ে যাবা তুমি। এখন আসো, সবচেয়ে যেটা ভয়ঙ্কর রোগ পৃথিবীতে, সেটা হচ্ছে এইডস। আরে কাব্য ভাই, চেষ্টা করছিলেন না? ওকে,
তো এইডস দেখো সবচেয়ে খতরনাক, এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইডস অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটার হচ্ছে এইডস এর ফুল ফর্ম। ওকে, এটা কোন ভাইরাস দিয়ে হয়? এটা একটা ভাইরাস দিয়ে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি নামক ভাইরাস দিয়ে এটা হবে। কোন ভাইরাস? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটা দিয়েই শেষ আমাদের, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে হয়। এখন এইডস আসলে হয় কি জানো? এইচআইভি মানে যে ভাইরাসটা এইচআইভি, এই ভাইরাসটা করে কি এরকম ভালো করে দেখবা, এই এইচআইভি ফুল ফর্মটাও পড়বা, ও তোমার দেহের শ্বেত রক্তকণিকা যে লিম্ফোসাইট, দেখো কি বলছে, মানুষের শ্বেত রক্তকণিকার ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইটকে ধ্বংস করে। তাহলে দেখো এই যে শ্বেত রক্তকণিকা, আমরা জানি শ্বেত রক্তকণিকা কি করে, আমাদের বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে। এখন তোমার এই শ্বেত রক্তকণিকা জীবাণুকে ধ্বংস করতেছে। এখন তোমার এই এইচআইভি যদি এই জীবাণুগুলো মানে এই শ্বেত রক্তকণিকাই ধ্বংস করে ফেলে, তাহলে ওরা কি জীবাণু ধ্বংস করতে পারবে? পারবে না। তাহলে কি হবে? তোমার যদি ধরো একটা দেশের সৈন্যকে মেরে ফেলছে, তাহলে সৈন্য কি আর দেশের নাগরিকদের বাঁচাতে পারবে? পারবে না। সেম ব্যাপারটা এইচআইভি করে কি, তোমার দেহের ভিতরে থাকা এই যে সৈন্যগুলা ম্যাক্রোফেজ T4 লিম্ফোসাইট, ওদেরকে ধ্বংস করবে। ওদেরকে ধ্বংস করলে এরপরে তোমার দেহে এবার ইচ্ছা মতো জীবাণু ঢুকবে। জীবাণু ঢুকবে কেন? কারণ তোমার দেহে কোনো পাহারাদার নাই, সৈন্য নাই। তখন তো ইচ্ছা মতো যত জীবাণু আছে পরিবেশে সবাই তোমার দেহে ঢুকবে। তুমি হাজারো রোগে আক্রান্ত হবা। কিন্তু রোগে আক্রান্ত হবা, জীবাণু ঢুকবে, কিন্তু তোমাকে বাঁচানোর কেউ নাই। কারণ তোমার এই যে সৈন্যদেরকে মেরে ফেলছে, তোমার সৈনিক যে ম্যাক্রোফেজ T4 লিম্ফোসাইট, ওদেরকে মেরে ফেলছে। এইটাই হচ্ছে এইডস এর মূল ব্যাপার, যে এইচআইভি এই কাজটা করে। এই কাজটা করে সে তোমার বডির দেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তখন বিভিন্ন জীবাণু ঢুকে তোমার বিভিন্ন রোগ হয়, তোমার প্রত্যেকটা অঙ্গে তোমার রোগাক্রান্ত হবে এবং একটা সময় মারা যাও। এটাই। ওকে, তারপর কি বলছে? ডক্টর রবার্ট গ্যালো, তিনি এত সালে এইডস এর জীবাণু আবিষ্কার করেন। ঠিক আছে, রবার্ট গ্যালো এইডস এর জীবাণু আবিষ্কার করেন। হ্যাঁ, বর্তমানে এক লুপ ফিতা বিশিষ্ট লাল ফিতাকে, এই যে ফিতাটাকে এইডস এর প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইডস এর প্রতীক, এগুলো আর কি জাস্ট একটু দেখে যাবা, মানে এমসিকিউ এর জন্য। এইডস ছড়ায় কিভাবে? স্বাভাবিক যৌন মিলন, এটা একটা কমন। এরপরে আর কি? রক্তের মাধ্যমে। ধরো তোমার এইডস এ আক্রান্ত, তোমার রক্তটা আরেকজন নিল, তার দেহেও এইডস চলে যাবে। হ্যাঁ, তাহলে রক্তের মাধ্যমে, যৌন মিলনের মাধ্যমে, মায়ের দুধ পান, মা থেকে বাচ্চার হতে পারে। ঠিক আছে, মা থেকে বাচ্চার হতে পারে। তারপরে ওই যে রেজার, একই ব্লেড, একই রেজার, এগুলা ব্যবহার করলো। ধরো একটা রেজার দিয়ে একজনের করা হয়েছে, রোগাক্রান্ত ব্যক্তির শেভ করা হয়েছে, ওই সেম রেজার দিয়ে তোমাকেও করলো, তাহলে তোমার ভিতরেও ঢুকে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিস্তার, এগুলো কমন, তোমরা জানো। লক্ষণ কি? লক্ষণগুলো হচ্ছে খুব কমন। প্রাথমিক অবস্থায় একটু দেহে জ্বর আসবে, এরপরে বিভিন্ন গ্রন্থিগুলা ফুলে যাবে। হ্যাঁ, ওজন কমতে থাকবে, এটা খুবই কমন, ওজন কমে। পেটে ব্যথা, খাবারে অনীহা, খাবার খাইতে ইচ্ছা করে না। হ্যাঁ, যার জন্য আস্তে আস্তে ওজনটা কমে যায়। ফুসফুসে জীবাণুর আক্রমণ ঘটে, ফুসফুসে জীবাণু প্রবেশ করতে থাকবে বিভিন্ন, কারণ তোমার বাতাসে তো অনেক জীবাণু। এখন ওই জীবাণুকে বাধা দেওয়ার তো কেউ নাই তোমার দেহে, কারণ ম্যাক্রোফেজ যে বাধা দিবে, ম্যাক্রোফেজরাই মেরে ফেলছে এইচআইভি। তো এই জন্য তোমার ফুসফুসে জীবাণু ঢুকবে এবং ফুসফুসে রোগাক্রান্ত হবে, আস্তে আস্তে ফুসফুস ধ্বংস করতে থাকবে। ওকে, শ্বাসকষ্ট হবে, জিহ্বায় সাদা স্তর জমা, এগুলো ঘটে। ঠিক আছে, এবং একটা সময় দেখো রোগী যক্ষায় আক্রান্ত হবে, নিউমোনিয়া হবে, ডায়রিয়া হবে, বিভিন্ন একাধিক রোগে সে আক্রান্ত হয়ে একটা সময় সে মারা যায়। এই কথাটাই বলছে, একটা সময় তার কি হবে? সে মারা যাবে। ওকে, এই কথাটা বলছে। তাহলে বিভিন্ন রোগে আক্রান্ত, এগুলো থেকে আসবে না, জাস্ট একটু রিডিং। এগুলো সব কি বলতো? এগুলো সব হচ্ছে ভাইয়া রিডিং, রিডিং রিডিং দিবা, আর কিছু না। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে এইডস, এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসে দেখো এটা কি আরএনএ থাকে। এইচআইভি ভাইরাসকে একটা নাম দেওয়া হয়, এইচআইভি ভাইরাসকে বলা হয় রেট্রো ভাইরাস। মানে কি? ও কেন রেট্রো ভাইরাস? কারণ এই এইচআইভি, এই ভাইরাসটা ভিতরে থাকে আরএনএ, কিন্তু এই ভাইরাসটা যখন তোমার দেহে যায়,
ও কি করে, ও তোমার দেহে ঢুকার পরে এই আরএনটা ডিএনএ হয়, উল্টা ঘটনা ঘটে, আরএনএ থেকে ডিএনএ হয়ে যায়, বুঝছো? এই জন্য ওরে বলে রেট্রোভাইরাস, মানে উল্টা ঘটনা ঘটে। নর্মালি আমরা জানি কি ডিএনএ থেকে, হ্যাঁ, ডিএনএ থেকে আরএনএ হয়, নর্মালি এটা আমরা জানি ডিএনএ থেকে আরএনএ হয়, কিন্তু এইখানে ঘটে কি, এই এইচআইভির ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ হয়। এজন্য এইচআইভি ভাইরাসকে রেট্রো ভাইরাসও বলে, রেট্রো ভাইরাস বলে। যদি বলে ভাই শনাক্ত করব কিভাবে, এটা আমাদের একটা কমন, এগুলা কিছু এইচআইভি অ্যান্টিবডি টেস্ট দিব, আরএনএ টেস্ট দিব, P24 প্রোটিন টেস্ট দিব, ওয়েস্টার্ন ব্লড দিব, ঠিক আছে, আরএনএ টেস্ট, P24, ওয়েস্টার্ন ব্লড, এগুলা। এইডস আক্রান্ত রোগীর রক্তে টি হেল্পার সেল বা CD4 যে সেল, মানে এই যে CD4 লিম্ফোসাইট, এটা পরীক্ষা করতে হবে, এটার মাত্রাটা এটা কমে গেছে, তার মানে এইডস এর সমস্যা হইতে পারে, ঠিক আছে, এই CD4 বলে এটাকে, যাই হোক, বা টি হেল্পার সেলও বলা হয়, এটার পরীক্ষা করব। যদি এটার পরিমাণ নর্মালি থাকে কত, দেখো স্বাভাবিক পরিমাণ 500 থেকে 1500, যদি দেখো যে এমন হলো 200, তার মানে কি তার এইডস এর সম্ভাবনা আছে। মানে আমরা এগুলো দিয়ে আমরা দেখবো যে তার এইডস এর জীবাণুটা আছে কিনা, মানে এইচআইভি ভাইরাসটা আছে কিনা, এইগুলো দিয়ে আমরা শনাক্ত করি, কনফার্ম করি যে সে এইচআইভি আক্রান্ত কিনা। এবং আরেকটা রক্তের পরীক্ষাও করি, যে আমরা চেক করি যে তার এই যে টি হেল্পার সেল, মানে একটা লিম্ফোসাইট, যেটা না এক ধরনের শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার পরিমাণটা, এগুলো এমসিকিউতে আসে। তো আমি জানি যে নর্মাল পরিমাণ যদি 500 থেকে 1500 হয়, তাহলে ইয়েটা কত। ভাই ওইসব করা ছাড়াও কি এসটিডি হওয়ার পসিবিলিটি থাকে? ওইসব করা ছাড়াও না, ওইসব করা ছাড়া এসটিডি হবে না। যা এসটিডি মানে কি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে যৌন মিলনের মাধ্যমে ট্রান্সমিটেড। তো যৌন মিলন বা যৌনাঙ্গর এইসব ছাড়া, এইসব কাহিনী ছাড়া কোনোভাবে এগুলো ছড়াবে না। তবে এইডস ছড়াইতে পারে, এইডস যৌন মিলনে ছড়ায়, বললাম না, রক্তদানের মাধ্যমে ছড়ায়, মানে আক্রান্ত ব্যক্তির রক্ত তোমার দেহে আসলে, খুর, একই রেজার কয়েকজন ইউজ করলে, তারপরে হচ্ছে কি বলে এটাকে, তোমার মায়ের দেহ থেকে বাচ্চায়, এইডস অনেক ভাবে হতে পারে। বাট যেগুলো আমরা বললাম গনোরিয়া, সিফিলিস, এরা খালি যৌন মিলন এবং যৌন সম্পর্কিত কাজের মাধ্যমে ছড়ায়, এগুলো। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে, পড়লে ভালো। আর লাস্ট এখানে খালি একটা জিনিস দেখবা, যে আমরা এইডস এর চিকিৎসায় কি করি। এইডস এর আসলে পূর্ণাঙ্গ চিকিৎসা নাই, যেমন গনোরিয়া, সিফিলিসে কিছু অ্যান্টিবায়োটিক দিলে ঠিক হয়ে যায় আস্তে আস্তে, বাট এইডসে আমার কোনো পূর্ণ চিকিৎসা নাই। এটাকে বলে, এটার যে থেরাপি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ART, ঠিক আছে, মানে কিছু ভাইরাস দেওয়া হয়, মানে ভাইরাসের ইয়েগুলা দেওয়া হয়, মানে অ্যান্টিভাইরাল ঔষধ, যেহেতু এইচআইভি একটা ভাইরাস, সো ওকে ওই অনুযায়ী ভাইরাস দেওয়া হয়। তুমি চাইলে এখান থেকে ঔষধ দেখতে পারো, বাট লাগে না। জিরোফুডিন, যেমন একটা জিরোফুডিন দেই, ঠিক আছে, 3 প্রকার ঔষধ দেওয়া হয় এই যে এটাতে, 3 প্রকার। একটা হচ্ছে জিরোফুডিন, এই দুইটার মধ্যে থেকে একটা, এরপর আরেকটা হচ্ছে এটার বলে NNRTI, হ্যাঁ, NNRTI গ্রুপের, ধরো এই যে নেভিরাপিন, হ্যাঁ, এটা এটা দিলা। আরেকটা কি দিবা, প্রোটিয়াজ ইনহিবিটরের মধ্যে, এটার মধ্যে থেকে ইন্ডিনাভির। এরকম 3টা ক্যাটাগরি থেকে 3টা ঔষধ দেওয়া হয়। এই থেরাপিটাকে বলা হয় অ্যান্টিভাইরাল থেরাপি, অ্যান্টিভাইরাল থেরাপি। ওয়েস্টার্ন ব্লট, এটা একটা ধরনের পরীক্ষা, ওয়েস্টার্ন ব্লট, P24 প্রোটিন টেস্ট, এগুলো এক ধরনের পরীক্ষা। এই পরীক্ষার নাম, এই পরীক্ষাগুলোর মাধ্যমে এইডস শনাক্ত করা হয়, এই পরীক্ষাগুলোর মাধ্যমে এইডস শনাক্ত করা হয়। আর এটা হচ্ছে তার চিকিৎসা, কি বলে এটাকে, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ART। এখানে আমরা 3 ধরনের ঔষধ দিই। তোমাদের ঔষধ লাগে না, বাট যদি কেউ অতি উৎসাহী হও, দেখে রাখতে পারো। হ্যাঁ, আমি দাগায় রাখছি, যে এই যে দেখো, ওইখান থেকে NRTI, সেটার মধ্যে থেকে জিরোভুডিন পড়লা, NNRTI, সেটার মধ্যে নেভিরাপিন, আর প্রোটিয়েজ ইনহিবিটর একটা গ্রুপ, এগুলো তোমরা মেডিকেল সায়েন্স আসলে পড়বা, সেখানে ইন্ডিনাভির, কি ইন্ডিনাভির। তো এরকম 3টা গ্রুপ থেকে 3টা ঔষধ মিলে একটা থেরাপি দেওয়া হয়। বলো, কোনো প্রবলেম আছে?
বলো কোনো প্রবলেম? তাহলে ভাইয়ার এটার মাধ্যমে ভাইয়ার এই লাস্টের পার্ট গুলা বললাম না রোগের, তোমরা খালি কয়েকটা রিডিং দেখবা, জীবাণুগুলা পড়বা, দাগানো লাইনগুলা ভাইয়া যেগুলো বলছি দাগানো লাইনগুলো একটু দেখে যাবা, ঠিক আছে? শনাক্তকারী পরীক্ষাগুলা কি কি আর চিকিৎসা বা অ্যান্টিবায়োটিকের নাম এগুলো একটু দেখে যাবা। এই কয়েকটা জিনিস, এর বাইরে এত লক্ষণ টক্ষণ তোমাদের আসে না, তাও ভাইয়া একটু রিডিং বলছি, একটু রিডিং পড়াই দিছি, ঠিক আছে? এর বাইরে যতটুকু আর আজেরা জিনিস পড়ে সময় নষ্ট না করাই বেস্ট আমি মনে করি তোমাদের জন্য। বলো। আচ্ছা, তো আমি একটু গাইডলাইন দিব। আচ্ছা আমি বলতেছো ভাই এখন গাইডলাইন দেন। আচ্ছা গাইডলাইনের ব্যাপার হচ্ছে, গাইডলাইন আলাদা কিছু না। দেখো তোমাদের তোমরা আগে যা না পড়ছো, যতটুক না পড়ছো চেষ্টা করো। তো যেমন বায়োলজি দেখো তোমাদের পাওয়ার প্লে আসবে রিভিশন, মনে রাখবা পাওয়ার প্লে আসা মানে তোমার একটা ফাইনাল একটা রিভিশনের টাইম শুরু হয়ে যাওয়া। তো যাই হোক ওটা আলাদা ইস্যু, তোমরা অনেকে পাওয়ার প্লে হবা কি হবা না, হ্যাঁ। আর এটা তো এখন পরীক্ষাগুলো তোমাদের এখানে গ্রুপেই দেখবা, রুটিন করে দেওয়া, মানে গ্রুপেই আমি ডিক্লেয়ার করব তোমাদের কিছুদিন পরে এক্সাম হবে। টাইম দিব, এক সপ্তাহ পরে তোমাদের এটার উপরে এক্সাম হবে, এই চ্যাপ্টারের উপরে। তো তোমরা গ্রুপেই সব আপডেট পাবা। আচ্ছা এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ডলি তোমার হচ্ছে যে তোমরা, আমি বলবো তোমাদের পরীক্ষার ডেট দিল মে মাসের লাস্টে, নেক্সট বছরের মে মাসের লাস্টে। সো স্টিল নাও প্রায় আমি বলতে পারি 10 মাস তো সময় আছে, 11 মাস। এটা আগস্ট শেষ, ও না 9 মাস আছে ধরলাম, 9-10 মাস, 9 মাসের মতো। এইদিকে এইদিকে আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4, ওইদিকে 9 থেকে 10, 9 মাসের মতো। এই টাইমটা কাজে লাগাইতে হবে। এখন যা আগে পড়ছো চেষ্টা করবা এই বছরের মধ্যে, তোমার চেষ্টা থাকবে এই বছরের মধ্যে আমার বায়োলজি শেষ করা, বা মানে যে কোনো সাবজেক্ট যেগুলো এই বছরের মধ্যে, নেক্সট বছর যেন আমি রিভিশন দিতে পারি। সো এই বছরের এই আগামী 4 মাস 5 মাস কিভাবে আমি সব বেশি বেশি পড়বো, কিভাবে আমি ফোকাস রাখবো যে এই আগামী 10 দিনে আমি এই 2টা চ্যাপ্টার শেষ করব, আগামী এর পরের 10 দিনে আমি ম্যাথের 2টা চ্যাপ্টার এভাবে করতে থাকো, দেখবা তোমার আগাবে। আর তুমি এখন পড়বা পড়বা ক্লাস করবা, অনলাইন থেকে তা দ্রুত করে ফেলবা, যে চ্যাপ্টার বোঝানো অনলাইন থেকে দ্রুত স্পিড বাড়ায় করে ফেলবা, ঠিক আছে? এগুলা দেখবা। জুওলজির জন্য বেশি ভালো করে তোমরা আসলে তোমরা তো ফুল সিলেবাসে দিবা, তোমাদের বলা যায় না কোনো কিছু, বাট জুওলজির জন্য যদি সেফ থাকতে চাও, যেমন পরিপাক, রক্ত, এগুলো থেকে প্রশ্ন আসবেই। পরিপাক চ্যাপ্টার, রক্তের চ্যাপ্টার, প্রশ্ন আসবেই আসবে। হ্যাঁ, পৃথিবী উল্টায় যাক প্রশ্ন আসবে। জেনেটিক্স থেকে একটা প্রশ্ন আসবেই। এই 3টা থেকে প্রশ্ন থাকবেই, 3টা থেকে 4টা সিকিউ থাকবেই, জেনেটিক্স, রক্ত, পরিপাক। আচ্ছা এবার আসো ভাইয়া, অন্যান্য তো আরো অনেক চ্যাপ্টার আছে, হ্যাঁ। তোমাদের যেহেতু ফুল সিলেবাস, যদি আমি একটু সামারাইজও করি, তুমি আরেকটা চ্যাপ্টার যেটা থেকে সহজে পারবা, তুমি যদি হাইড্রা আর রুই মাছ পড়ো তাহলে একটা কমন পাবো, হাইড্রা রুই মাছ কমনের মধ্যে এটা পাবো। তারপরে সমন্বয় চ্যাপ্টারটা বড়, বাট এটা থেকে একটা কমন পাবো, সমন্বয় ও নিয়ন্ত্রণ মাস্ট, এটা দেখে যাবা, ঠিক আছে? মানব জীবনের ধারাবাহিকতা, সিকিউ প্রশ্ন পাওয়া, এই চ্যাপ্টার থেকে একটা পাওয়া। তো কমন 5-6টা চ্যাপ্টার পড়ে গেলে, মানে এগুলো হচ্ছে একদম কমন আসবে, দেখবা আসবে। সমন্বয়, ধারাবাহিকতা, জেনেটিক্স, রক্ত, পরিপাক, মাস্ট আসবে, ঠিক আছে? মাস্ট আসবে, এই কয়েকটা থেকে মাস্ট আসবে। কিন্তু সাজেশন কি জানো? সাজেশন হচ্ছে ভাইয়া সব চ্যাপ্টার পড়বা। হ্যাঁ, সব চ্যাপ্টার সমানভাবে পড়তে পারবা না, বাট পড়বা, চেষ্টা করবা 12টা চ্যাপ্টারের মধ্যে লাস্ট চ্যাপ্টার বাদ দেই, ওই প্রাণীর আচরণটা আমরা কেউই আহামরি পড়তাম না, তাও পড়বা একটু এমসিকিউ এর জন্য। ধরো 11টা চ্যাপ্টারের মধ্যে চেষ্টা করবা এবং পারা উচিত 8টা চ্যাপ্টার খুব ভালো করে পড়বা, 8টা। 11টা লাস্ট চ্যাপ্টার বাদ দিলাম, 12 নম্বর অধ্যায় বাদ দিলাম, 11টা চ্যাপ্টার তোমার জুওলজিতে। এই 11টার মধ্যে চেষ্টা করবা 8টা চ্যাপ্টার খুব ভালো করে পড়তে, তাইলে ভাই কোনো দিকে টেনশন নেই, টেনশন মুক্ত থাকতে পারবা।
এবং তুমি যদি 8টা পড়ো না, ওখান থেকে ইজিলি 5-6টা কমন পাবা। সৃজনশীল এমনিই 5-6টা কমন পাবা। লিখে রাখো 8টা চ্যাপ্টার, যে কোনো 8টা, এবং তুমিও বুঝো 8টা চ্যাপ্টার কোনগুলো ইম্পর্টেন্ট, নিজেই বুঝবা। একটু টেস্ট পেপার ঘাটলেই বুঝবা। আমি তো অলরেডি বললামই কয়েকটা চ্যাপ্টারের নাম, এগুলো থেকে শিওর আসবে। ইভেন সমন্বয় যদি পড়ো, দেখবা এক সমন্বয় থেকে 2টা সিকিউ আসছে, হইতেই পারে। সমন্বয় থেকেই দেখবা 2টা সিকিউ আসছে। তো বুঝতেছো তো গুরুত্বটা, তাই না? বুঝতেছো না? এগুলাই। সো কমনলি এগুলো পড়ো ইনশাল্লাহ। আর পাওয়ার প্লে কবে আসবে? পাওয়ার প্লে নভেম্বরের দিকে আসতে পারে, নভেম্বরে এটা। আর কি, আর তোমাদের যারা প্রি মেডিকেল, তোমরা এখন যেটা যারা মেডিকেলের ইচ্ছুক, তারা ভাইয়া অবশ্যই প্রি মেডিকেল করবা। অবশ্যই অবশ্যই প্রি মেডিকেলে ভর্তি হও, মেডিকেলে যারা ইচ্ছুক। কারণ একই সাথে তোমার মেডিকেলেরও একটা আইডিয়া পাবা, একই সাথে তোমার এইচএসসিতেও কিন্তু এটা কাজে দিবে। এইচএসসির বায়োলজির এমসিকিউতেও হেল্প পাবা, কেমিস্ট্রিতেও হেল্প পাবা। ওকে, এগুলাই ছিল কথা। সমস্যা নাই, ক্লাস হয়তো শেষ, কিন্তু হৃদয় ভাই কি চলে যাচ্ছে না? ক্লাস হয়তো, পেইড ক্লাস হয়তো আর আমার নেওয়া হবে না, তবে তোমাদের সাথে অনেক ফ্রি ক্লাস এবং গাইডলাইনে হৃদয় ভাইকে পাবা, থাকবো ভাই গ্রুপে। এবং প্রি মেডিকেলে যারা আসবে তারা তো আবার পাচ্ছ, অনেক সুন্দর করে আমরা পড়াবো। ঠিক আছে, ওকে, সবাই আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকো, সুস্থ থাকো।